পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব ও মাতা শারদা দেবীর রাতুল চরণে ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করে এবং মা রক্ষাকালী ও বাবা মহাপ্রভুর আশীর্বাদ মাথায় নিয়ে চকচাঁদ সার্বজনীন কালী পূজা উপলক্ষে বহিরাগত নাট্যমোদী দর্শকবৃন্দকে ও চকচাঁদ গ্রামের আপামোর গ্রামবাসীকে 1432 সালের বিদায় লগ্নে চকচাঁদ নিউ কালীমাতা অপেরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি 1432 সালের এক বাস্তব ধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা সুখের স্বর্গ স্বামীর ঘর। রচনা সুকুমার দত্ত, নির্দেশনায় মাননীয় সমীর দত্ত মহাশয়, দল ম্যানেজার শুভেন্দু ঘোষ, সহ ম্যানেজার সুরজিৎ ঘোষ, প্রধান উপদেষ্টা বিভাস ঘোষ, ধারক উৎপল ঘোষ, সিন ম্যানেজমেন্ট সুভাষ পণ্ডিত, দল পরিচালক শুভঙ্কর ঘোষ, তুষার ঘোষ, রাসবিহারী ঘোষ, ব্যবস্থাপনায় বলরাম ঘোষ, অমিত ঘোষ, শ্যামসুন্দর ঘোষ, রূপসজ্জা ও আলোকধ্বনি জয়গুরু নাট্যনিকেতন পোখন্না বাঁকুড়া, মঞ্চসজ্জা দামোদর ডেকোরেটরস ভুরকুন্ডা হুগলি, পরিবেশনায় চকচাঁদ নিউ কালীমাতা অপেরা, সহযোগিতায় চকচাঁদ গ্রামবাসী বিন্দু, বিশেষ সহযোগিতায় ত্রিভঙ্গ ঘোষ মহাশয়, ভিডিওগ্রাফি SM স্টেজ সাউ ইউটিউব চ্যানেল। শুরু করছি সুকুমার দত্ত রচিত, মাননীয় সমীর দত্ত মহাশয় নির্দেশিত, রাসবিহারী ঘোষ অভিনীত 1432 সালের এক বাস্তবধর্মী বেদনা বিধুর অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। চোখের ঘরে বিয়োগ করে পেলাম শুধু হাহাকার, জীবন অঙ্ক মিলল শেষে সুখের স্বর্গ স্বামীর ঘর। টগরে, এই টগরে, না হতচ্ছাড়ি মেয়েটাকে নিয়ে পারা যায় না বাপু। এই আছে তো এই নাই, কোথায় যায় কে জানে। আজকে আমার লক্ষ্মী তোলার দিন, লক্ষ্মী তুলতে হবে ঘরে, তারপরে নবান্নের উৎসবের জন্য মা লক্ষ্মীর কাছে গিয়ে বলতে হবে শঙ্খ বাজে বাজে ঠাকুর ঘরে যেতে হবে, তারপর সব কাজ ছেড়ে তবে আমি রান্নার দিকে যেতে পারবো। টগরের কাছে কি করে? টগরে, টগরে, ভাবতে হবে না, ভাবতে হবে না বড়মা, ভাবতে হবে না। এই সুরঙ্গ সমন্তের হাত দুটি পা যদি সচল লাগবে ঈশ্বর, ততদিন কোনো চিন্তা করতে হবে না। আর শোনো,
বাজার থেকে ফেরার পথে বিশু বাবুনের সঙ্গে আমার দেখা হয়েছিল। আচ্ছা, আমি বললাম সে কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পড়বে। তা না হয় বুঝলাম, কিন্তু আবার কিন্তু কিসের? তুমি এদিকে নবান্নর কাজটা একটু শুরু করো, আর আমি ততক্ষণ রান্নার কাজটা কিছু আগিয়ে না গো রাখি। না, আমার কথাটা শোনো। সারাটা বছর মা লক্ষ্মীকে ঘরে তোলার জন্য জল, মাটি, কাদা, কোদাল তোমার চির সঙ্গিনী হয়ে থাকে। তাই বলছি আজকের দিনে আমি তোমাকে কোনো কাজ করতে দেব না। কাজ করতে আমার কোনো কষ্ট হয় না বড় মা, কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। যাক ওসব কথা, তুমি বলেছিলে দিবাকর কাতলা মাছের মাথা খেতে পছন্দ করে, হ্যাঁ। নিয়েছি। আর প্রভাকর রুই মাছের দাগা ভালোবাসে, হ্যাঁ। নিয়েছি। আর টগরি বাটা মাছ পেতে খুব পছন্দ করে, ওর জন্য দুটো বাটা মাছ এনেছি। ওদের সুখে আনন্দে রাখতে পারলেই তো আমরা সুখী, বলো বড় মা। তাই তো। আর হ্যাঁ, তুমি পায়েস খেতে খুব পছন্দ করে, তাই আমি বাজার থেকে ফেরার পর থেকে রাসুর দোকান থেকে এক দু প্যাকেট আমুল এনেছি। আর পায়েসটা কিন্তু তুমি ভালো করে রান্না করে পড়ো মা। আসল নবান্নের পায়েসটাই তো আসল ভোগ, হ্যাঁ, একদম। খুব সুন্দর করে রান্না করবে। পায়েস যেন ভালো হয়, আচ্ছা, নবান্নের পায়েস বলে কথা, পায়েস ছাড়া কোনো তো। খাবো বৌদি খাবো। দিবাকর 7 দিন পর আমি দেবী অন্নপূর্ণার হাতের পরমান্ন তৃপ্তি করে খাবো। বেটা, হ্যাঁ এই বৌদির হাতে রান্না এমন এক জাদু আছে না, হ্যাঁ, একদিন না খেলে মনে হয় কিছু একটা যেন অভাব রয়ে গেছে। তাহলে ট্রেনিং এ 7টা দিন খেতে তোর তো খুব কষ্ট হচ্ছে, তাই না বাবা? কষ্ট করবে মেজদা বৌদি, এই একথা আমাকে তোমাকে বিশ্বাস করতে হবে। 7 দিনের জন্য 7,000 টাকা ওকে পাঠিয়েছে, আর সেই টাকায় ওয়ানডে মুন্ডে চপ কাটলেট বিরিয়ানি সমস্ত সমানে চালিয়ে গেছে। প্রভাকর! এসব খবর আমার কাছে সমস্ত আছে। সে কথা তো আমি অস্বীকার করিনি ভাই। আসলে মেসের খাবার এত যাচ্ছে তাই রান্না বলা দিয়ে নাম ছিলই না। কি যাচ্ছে তাই? নামবে কি করে? আসলে বড়টা তো আমাদের কোনোদিন কোনো কষ্ট বুঝতে দেয়নি, দিবাকর তাই তো আমাদের এত আবদার। হ্যাঁ বড়দা, তুমি যে মেজদাকে 7,000 টাকা দিয়েছিলে তার হিসাব নেবে না? হিসাব? আর হিসাব? কিসের হিসাব? ওরে ভাই, সব হিসাব যে অঙ্ক কষে মেলানো যায় না রে। তাই তো মৃত্যু শয্যায় মৃত্যু যাত্রী মা যখন তোদের 3 ভাই বোনকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল, সেই দিন সেই জন্য তোদের কাছ থেকে আমি কোনো কিছুর কি হিসাব নিতে পারি রে ভাই, হিসাব নিতে পারি না রে, হিসাব নিতে পারি না। আমি জানতাম প্রভাকর ঠিক এই দিবাকর! কথাটাই করবে। এটা ও কখনো ভেবে দেখেনি ওর নিজের ক্যারেক্টার শেখার জন্য ও কত টাকা খরচা করেছে। দেখ প্রভাকর, হিংসিটা একটু কমা বুঝলি? মনে রাখিস হিংসা দিয়ে কখনো জয় হওয়া যায় না। দিবাকর! নিজের বিবেককে উন্নত কর। আবে ফট, বেশি জ্ঞান মারিস না। প্রভাকর! পাতি জ্ঞান আমার মাথায় গজগজ করছে। একবার যদি ছাড়তে আরম্ভ করি না, ওই আমফান ঝড়ের মতো নিশ্চিত হয়ে যাবি, বুঝলি? চুপ, চুপ। হ্যাঁ গো, ওরা দুটো তো সামনাসামনি হলে পরে এইভাবে তর্কাতর্কি করছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে আছো। করতে দাও বড় মা, করতে দাও। ওরা যত নিজেদের মধ্যে জেদাজেদি শুরু করবে, ওদের জীবনে প্রতিষ্ঠার পথটা তত সুগম হবে। তুমি যতই চেষ্টা করে বড়দা, তোমার এই বেহেন ভাই দুটো না কোনোদিনই মানুষ হবে না। কেন কেন রে টগরি, আজ হঠাৎ তুই এই কথা বলছিস বোন? কিরে মিস্তা, দেবো নাকি হাতে হাঁটে ভেঙে? এই, তুই কি মনে করছিস? হ্যাঁ শোন, তুই ছোটর মতো থাকবি। এই সবাই চাই বৌদির আজকারাতে। এর মধ্যে আমি আবার কোথা থেকে এলাম? আমি কি করলাম বলো তো? তুমি তো সব দোষ করছো বৌদি, তুমি তো টগরিকে সবসময় ভীষণ ভালোবাসো। সবসময় বলো টগরি এটা খা, টগরি ওইটা কর, টগরি ওটা কর, খালি পেটে থাকিস না, তোর শরীর খারাপ হবে। এগুলো দেখেই তোদের গায়ে জ্বালা ধরে। এই তুই কি বলতে চাইছিস বলতো? আপাতত তোকে আমি কিছুতেই বলতে চাচ্ছি না, কারণ তোকে তো আমি এখন ক্যারেটে বেলে বলে কিছু মনেই করি না। আমি মেজদাকে বলতে চাচ্ছি, মেজদা বলেছে ভীমরুলের চাকে তুই ঢিল মেরেছিস। সেই ভীমরুলটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর, তার জ্বালা তুই সহ্য করতে পারবি তো? বড় মা, টগরি কি সব বলছে আমি তো কিছু বুঝতে পারছি না, মাথা মুন্ডু খুঁজে পাচ্ছি না যে। আমিও তো বুঝতে পারছি না। আমার কথার মাথা মুন্ডু তোমরা বুঝতে না পারলেও টগরি! মেজদা ঠিক বুঝতে পেরেছি। টগরি! কে রে মেজদা, বুঝতে পেরেছিস তো? আচ্ছা আমার সঙ্গে একদম চ্যালেঞ্জ করতে আসিস না, ফেসে একদম ফাঁসির দড়িতে ঝুলে পড়বি, কারণ টগরি প্রমাণ ছাড়া কোনো কথাই বলে না। আচ্ছা, তোর কি কোনোদিন চেতনা হবে না? তুই কি ভুলে যাচ্ছিস তো যে দিন দিন বয়সটা বাড়ছে? বড় ভাইদের সাথে কেউ এইরকম করে কথা বলে? বড়দের তো আমি কোনোদিন অসম্মান করিনি। টগরি কি গো বড়দা, তোমাকে আমি কোনোদিন অসম্মান করে কথা বলেছি? বড়
সাথে কেন বলবো না? ওরা আমাকে বোন বলে মনে করে না, সব সময় আমাকে হিংসা করে, তাই ওদেরকে আমি আমার দাদা বলে মনে করি না। ওরে টগরি, ওরাও যে তোর মতো ছোট রে বোন, তাছাড়া ওরা এখন বেকার, তাই হয়তো। বৌদি, মুখে আমি তোমাকে বৌদি বললেও আসলে তুমি সে আমার মা গো। জন্মের পর মা কি জিনিস আমি জানি না, ভগবান আমাকে জানতে দেয়নি গো বৌদি। জ্ঞান হওয়ার পর থেকেই দাদা বৌদি বলতে শিখিয়েছো, কিন্তু ওরা ওরা তো সবসময় আমাকে হিংসা করে, হিংসা কুটে চকলেট এনে বলেছে, এই চকরে এই নে তোর জন্য একটা চকলেট এনেছি। চুপ কর টগরি, তুই চুপ কর বোন, তুই চুপ কর, কাঁদি না। তাছাড়া ওরা তো এখন বেকার রে বোন, ওরা তো বেকার, তাই হয়তো। দাদা, ভালোবাসার জন্য কোনোদিন বেকার আর সরকারের প্রয়োজন হয় না। কি রে মেস্তা, ভ্যালেন্টাইন্স ডেতে নিজের প্রেমিকাকে নতুন শাড়ি দিতে পারিস, কই আমাদের বৌদিকে এক প্যাকেট মিষ্টি এনে মাদার্স ডেতে বলতে পারিস না? বৌদি গো, তুমি আমার মাতৃ স্বরূপিণী মা, তাই তোমার জন্য এই মিষ্টির প্যাকেটটা আমি এনেছি। এত জ্বালা সহ্য করেও, নারী নির্যাতন করে সহ্য করেও সে যে মা, সে যে মনে একটু শান্তি পেত, একটু খুশি হতো। এই টগরি তুই থামবি? আমি বলছিলাম কি বড় মা, আর দেরি না করে পুজোর জোগাড়টা সেরে ফেলো, দেরি হলে আবার পুরী ঠাকুর এসে গজ গজ করবে। তাছাড়া বিশুদার যা মেজাজ। হ্যাঁ, ঠিক করেছো। আমি পুজোর জোগাড় জানতে সব ঠিক করে ফেলেছি। এই মেজো ছোট, তোরা হাত মুখ ধুয়ে আয়, আমি তোদের টিফিন খাবারটা দিয়ে আমি ওই পুজোর ওই দিকটা যাবো, বুঝেছিস? যথাজ্ঞা দেবী। এই হতো ছাড়ি দাদা বৌদির সামনে এই এখনো হাঁড়িটা ভেঙিনি, বেশি কেচাল করলেই না একবারে হাতে হাঁড়ি। এই টগরি, এই টগরি লক্ষ্মী বোনটি আমার, দেখ দেখ সবে মাত্র কনসার্টটা পড়েছে, এখনো শুরু, যাত্রা এখনো শুরুই হয়নি, এখনই তুই ঘেঁটে দিস না মাইরি। আর শোন, যা জেনেছিস তা চেপে যা, তা না হলে তোর সঙ্গে আমি কোনোদিন কথাই বলবো না। তুই কথা না বললি তো আমার বাড়ি বয়ে গেল। মেজদা তোর কানে কানে কি ফুস মন্ত্র দিয়ে গেল রে টগরি? ঘুষ টুস কিছু দিল নাকি? না না, ঘুষ নয় রে ছোট্টা, ঘুষ নয়। আমার কথা শুনি মেস্তার পেটের পিলেটা একবারে মাথায় উঠে গেছে। তার মানে কেস কাচাল ইয়াহু! চুপ! বলছি তোর লোক দেখানে ইয়াহু করে আর লোক আছাস না, বুঝলি? তোর যখন ওই ইয়াহু করার সময় আসে না, তখন ওই ক্যারেটাটা একদম গাছের উপরে উঠে যায়, বুঝেছিস? তুই বলতে দাও তো। তারপর যখন আসল কাজের সময় আছে, তোদের ওই যখন কালো বেল পেলো, সেই নিয়ে চালাতোরা কি মারামারি, তখন ওই তোদের রতনদার ক্যারাতে কোথায় গেল? ওই পাতাল বেহের ছেলেগুলো এই আবল তাবল করে যখন মার দিতে লাগলো না, তোদের ওই বাতুনদা ওই রেল লাইনে ধরে পালালো। টগরি, ও তার মানে তুই আমাকে ইনসাল্ট করছিস? মনে রাখিস, ক্যারেটা হচ্ছে আত্মরক্ষার হাতিয়ার। যুগের যা পরিস্থিতি, প্রত্যেক ছেলে মেয়েকে শিখে রাখা উচিত, তবে অন্যকে মারার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য, নিজের আত্মরক্ষার জন্য। জানো বৌদি, ছোট্টাটা না বড্ড বোকা গো বৌদি। এখন তো কিছু খাতে ওই ক্যারেটা নিয়েই মত আছে। এখনকার ছেলেদের এখন রোজগার করার কত উপায় হয়ে গেছে। টগরি, ওদের তো রোজগার করার চিন্তা ভাবনাটা এখনো আসেনি ভাই, ওরা তো ঠিক কথাই বলেছো পরমা, তুমি ঠিক কথাই বলেছো। শোন টগরি, এই প্রশান্ত সামন্তের যতদিন হাত দুটো সজল থাকবে, ততদিন আমার 3 ভাই বোনের হাত গায়ে কেউ কাঁটার আঁচল লাগাতে পারবে না রে বোন, কেউ আঁটার লাগাতে পারবে না। বড়দা, ওরে টগরি, তোরা না জানলেও আমি তো জানি বাবা মায়ের শখ সাদের কথা। তোকে যতদিন না আমি একটা সুপাত্রের হাতে পাত্রস্থ করতে পারছি, ভাইগুলোর জন্য কোনো কাজের ব্যবস্থা করতে পারছি, ততদিন আমার কোনো শান্তি নেই রে বোন, ততদিন আমার কোনো শান্তি নেই। দুর্বল মানুষের জীবনে শান্তি কখনো আসে না শুভঙ্কর দা। আবির! প্রতিটা মুহূর্তে আসে শুধু অশান্তির ভয়ঙ্কর। আবির, আপনি তার মানে আপনি যে ভাগ চাষের জমিতে হ্যাঁ মাথার ঘাম পায়ে ফেলে হ্যাঁ। নিজের হাতে সোনার ফসল ফলান, হ্যাঁ। আপনি কি জানেন ওই জমির মালিক খুব শীঘ্রই ওই জমি কেটে মাছের ভেরি তৈরি করতে চলেছে? তা কি করে সম্ভব? তার মানে হালদার মশাই, না না, এ হতে পারে না। যে জমিতে আমি ফসল ফলিয়ে দিন রাত পরিশ্রম করি, যে জমির ফসলে হালদার মশাই তার ছেলে মেয়েদের
সেই মা লক্ষ্মীর বুক চিরা হবে কিনা মাছের ভেরি? না 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 পড়বো না। একবার যখন এই খবর জানতে পেরেছি এক্ষুনি ছুটে যাবো, এক্ষুনি ছুটে যাবো হালদার মশাইয়ের কাছে সত্যি খবরটা জানতে। এক্ষুনি ছুটে যেতে হবে যেখানে আমি পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলাই, সেই জমি মা লক্ষ্মীর বুক চিরে তৈরি হবে মাছের ভেরি। আমি আসছি হালদার মশাই। যাক ভাই, তুমি ঠিক সময়ে খবরটা দিয়ে আমাদের যে কি উপকার করেছো। আর কোনো চিন্তা নেই, তোমার দাদা যখন হালদার মশাইয়ের কাছে গেছেন তখন হালদার মশাই তোমার দাদার কোনো কথাই ফেলতে পারবেন না। এটা করে শোন, বলো আমি ওইদিকে পুজোর দিকে যাচ্ছি, আমার অনেক কাজ, আমি কাজে ব্যস্ত থাকবো। তুই দেখিস আমাদের হবু নন্দাই যেন আবার ফসকে না চলে যায়। বৌদি আহা, লজ্জার কি হচ্ছে না কিন্তু। লজ্জার কি আছে রে ভাই? তুই না বললে পরেও আমি তোর দাদা, আমরা তো সবাই জেনে গেছি। বৌদি তাই তোর দাদার অনুমতি নিয়ে আমি বিয়ের মাসটাও ঠিক করে ফেলেছি, শুধু দিনটা ঠিক করার অপেক্ষা। দেখিস লাইটটা যেন চলে না যায়, হাতে যত্ন করিস সোনাটা। এই, দেখলে বৌদিটা ভীষণ অশুভ, দেখলি তো কেসটা কেমন ডন্ডিস করে দিল। তার মানে আরে বাবা, বৌদি, দাদা সবাই আমাদের বিয়ের ব্যাপারটা জেনে গেছে। আমার মনে হচ্ছে কি জানো, সব ওই বিবাস্তার কাছাকাছি। তার মানে তুমি বলতে চাইছো তোমার আমার ওই গভীর প্রেমের বিষয়টা বিভাস তোমার দাদা বৌদিকে জানিয়ে দিয়েছো, এই তো? একদম তাই। আরে তাই যদি হয় তাহলে তোমার দাদা আমাকে তো কোনো রকম অসম্মান করেনি। না, আমার বড়দাকে তুমি চেনো না। আমার বড়দা যেমন অন্যায় দেখলে শাসন করতে পারে, তেমন উপযুক্ত মনে করলে বুকে টেনে নিয়ে চুম্বনে চুম্বনে ভরে দিতে পারে। এখন কেমন আমার মনে হয় আজকের দিনে বাবা থাকলেও বোধ হয় তার মেয়েকে এমন ভালোবাসে না। তার জন্য তো আমার বড় ভয় হয় গো। কিসের ভয়টা করি? আমাদের বাড়ির সবাই তোমাকে মেনে নিলেও তোমাদের বাড়ির সবাই আমাকে মেনে নিতে রাজি হবে তো? অবুঝের মতো কথা বলো না, কারণ আমার বাড়ির অন্য কেউ তোমাকে ভালোবাসেনি, ভালোবেসেছি শুধু আমি। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, আমাদের বাড়ি আমাদের ভালোবাসাকে যদি মেনে না নেয় তাহলে আমি আমার ভালোবাসার হাত ধরে এই পথে নেমে যাব। ভাবি, প্রয়োজন হলে ফুটপাতের পাশে তাঁবু বেঁধে রাত কাটাবো, শাক ভাত খাবো, তবু তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না টগরি। তাই তো আমার প্রতি এই মুহূর্তে বড় ভয় হয় গো। তোমার আমার মাঝে যদি কোনো বিভেদের পাচার সৃষ্টি হয়, সেই আমার ভালোবাসার মজবুত হাতুড়ি দিয়ে সেই প্রাচীর আমি ভেঙে গুড়িয়ে দেব। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে পারে টগরি। ভাবি, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন। স্বপ্নেরই আশা এ তো ভালোবাসা, স্বপ্নেরই আশা এ তো ভালোবাসা, এই তো জীবন। কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন।
আমি তো আর তোমাকে কোনোদিনই কাছে পাবো না নন্দিনী। দেখতে দেখতে আজ পাঁচটা বছর হয়ে গেল তুমি আমাকে ছেড়ে, আমার খোকাকে ছেড়ে স্বার্থপরের মতো এই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলে। তাই তো প্রতি বছর আজকের দিনটা এলে আমার মনের ভিতরটা যে বড় হু হু করে ওঠে গো, বড় হু হু করে ওঠে। আবার তুমি মায়ের ছবিটা বুকে জড়িয়ে কাঁদছো বাবা। তাপস, শোনো বাবা, তোমার চোখের জলে মায়ের ছবিটা ভিজিয়ে ফেললো। ও মা কি আর কোনোদিন তোমার ডাকে সাড়া দেবে? তা আমি জানি রে খোকা, তবু আজকের দিনটা এলে আমার মনের ভিতরটা বড় হু হু করে ওঠে শুধু তোর মায়ের জন্য, এই সংসারটার জন্য। তার যে ত্যাগ, সেটা আমি কোনোদিনই ভুলতে পারবো না রে বাবা। বাবা। কোথা থেকে যে কি হয়ে গেল আমাদের এই বিশাল বড় সংসারটা, বছর বছর এক এক জনের মৃত্যু। তাই বলছি একটু সাবধানে থাকিস বাবা। বাবা। সাবধানে থাকিস বাবা। ও ব্যাপারে তুমি বেশি টেনশন করো না কাকা। বড় খোকা, বেশি চিন্তা করলে শরীরের বিভিন্ন রোগে বাসা বাঁধবে। তাছাড়া আমি যখন এত বড় প্রপার্টির হাল ধরেছি, তোমার কোনো চিন্তা নেই কাকা। বড় খোকা, হ্যাঁ কাকা, কোন ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের মুখটা আমার ভালো করে মনে পড়ে না। তারপর বাবা মরণ ব্যাধি ক্যান্সার রোগে মারা গেল। তারপর থেকে কাকিমার তুমিই তো আমাকে মানুষ করেছো। তোমাদের অবদান আমি কি ভুলতে পারি কাকা? বড় খোকা, পারি না। সত্যি সত্যি মাইমা স্নেহ ভালোবাসা সত্যি যে ভোলার নয়। তাছাড়া দরদের সীমাটা যেন বাদ অতিক্রম না করে। দাদা, যা যা বলেছি তাই কাজ করবি, তা নাহলে। দাদা, কিন্তু মামা তো প্রয়োজন হলে তোর গলার সাঁকিটা কেটে দিতে আমার বিন্দু মাত্র হাত কাঁপবে না। ভাবছো দাদা, মায়ের ছবিতে তোমার আনা মালাটা দিলে আমি কষ্ট পাবো কি না? না না, আমি কোনো কষ্ট পাবো না। এনাও দাদা, এবার তোমার নিয়ে আসা মালাটা মায়ের গলাতে পরিয়ে দাও। না, হিংসুক লাইরি কোনো মৃত মানুষের ছবিতে মালা দেয় না। তাহলে ওই সদ্য মৃতর গলায়, নালে জীবিত। তাহলে তোমার হাতের মালাটা এই ডাইনিটার জন্য নয়, কিন্তু যার দুটো। তাই তো তোর মা দুপুরে খেতে দেবার সময় তোর পাতে বড় আর আমার পাতে ছোট মাছটা দিত। আমি কাতলা মাছের মাথা খেতে ভালোবাসতাম বলে আমাকে দিত না। তাই তোর আগের মাথায় তোর মায়ের মাথাটা আমি একদিন খেয়ে নিয়েছিলাম। কিন্তু মামা তো তাহলে আজকে রানা তোমার ওই মালাটা সময় হলেই দেখতে পাবি কোন সৎ কর্মে ব্যবহার হয়। নে ধর। এই পিতৃমাতৃহীন সন্তানকে মানুষ করা, আজ আমি এই প্রতিদান পেলাম। আজ আমি বেশ বুঝতে পারছি তোর কাকিমাকে পরিকল্পিতভাবে খুন করেছিলিস তুই। হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে কিছু প্রমাণও নেই। ফোনা চলার চেষ্টা করবি না। তোর ওই উদ্যত ফোনাটা আমি দুমড়ে মুচড়ে ভেঙে দেব, ভুলে যাস না। আমি কিংসুক লাইরি, সারা গায়ে পেট্রোল মেখে আগুন নিয়ে খেলা করি। আমি ভাবতে পারছি না যে দাদা হঠাৎ এমন আচরণ করছে কেন। যে মা তাকে সন্তান সে মানুষ করেছে, সেই মাকে ডাইনি বলে তার মায়ের ছবিটা লাথি মেরে ফেলে দিল। হ্যাঁ দিলাম, কারণ তোর ওই এক চোখ মাথায় আমার জীবন হৃদয়ে বিষ ঢেলে আমাকে অমানুষ তৈরি করেছে। শিশুকাল থেকে এক বুক ব্যথা যন্ত্রণা নিয়ে তিল তিল করে আমাকে মানুষ রূপী হিংস্র তৈরি করেছে। তাই তো আজ আমার জীবন থেকে মানবিকতা, বিবেক, মনসত্ব সবকিছু জলাঞ্জলি দিয়ে পুষে রেখেছি। স্বার্থ আর সম্পদ
আর তাজা ঝরানো রক্তকে ভাবতে পারছি না, আমি কিংসুকের কথা কিছুতে বুঝে উঠতে পারছি না। ওরে ওরে কিংসুক, তুই কি আমার সেই ভাইপো? বন্যা রে বন্যা রে বন্যা রে বেটি, তুই অন্তত বন্যা ভাগ্নি বলে তোকে কি কোনোদিনও নিজের মেয়ের চেয়ে কম স্নেহ ভালোবাসা দিয়েছি? বন্যা বন্যা বেটি, তুই তো কোন ছোট থেকে আমার কাছে মানুষ হয়েছিস। তুই কি কোনোদিনও দেখেছিস যে আমি এই কিংসুককে এতটুকু কষ্ট দিয়েছি? আচ্ছা আচ্ছা বড় খোকা, তুই আমাকে বলতো বাবা, তোর মাথাটা ঠিক আছে তো রে বাবা? বন্যা রে বড় খোকা, তুই কেন আজ হঠাৎ? Don't touch me! No, 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 no. তুই কেন যাচ্ছিস? মনকে সত্য কর, এখন তো আসল খেলাটাই বাকি। কিন্তু মামা তো এবারই শুরু হবে আসল খেলা, মানে তোর বাবার সম্পত্তি ও তোর নামে উইল করে নেওয়ার পালা। নাও কাকামণি, এবার ভালোই ভালো জামাইবাবু সম্পত্তিতে সই করে দাও। না না, তোর মতো শয়তানি চক্রান্তে আমি পা দেব না। তোর বাপ দেবে না, সই দেবে না। এই গগরার বাচ্চা, একদম গলাবাজি করবি না। শুধু গলাবাজি নয়, প্রয়োজন হলে এই হত্যা তোকে ক্ষমা করবে না। প্রয়োজন নেই, প্রয়োজন নেই। এবার বলো আমার সদ্যিও কাকামণি এই দলিলে সই করবে না? তাহলে তোমার সবে ধন নির্মলী ওই তাপসের সাকিটা তোমার সামনে কেটে দেবো। না না রে কিংসুক, না, এত বড় নির্দয় তুই হোস না। দে দে দে, কোথায় সই করতে হবে বল? আমি এখনই সই করে দিয়ে আমার তাপসকে নিয়ে আমি এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। এই তো লক্ষ্মী ছেলের মতন কথা। এখানে একটা সই করে দাও। করে দেবো, আমি সব কিছু সই করে দিয়ে না বাবা না। তাপস! না, আমার হাতে সই না করে তোমার ছেলের দিকে এক পাও এগিয়ে যেতে পারবে না। ও ঈশ্বর, এমনটাও যে হতে পারে তা তা আমার জানা ছিল না। দে দে দে, কোথায় সই করতে হবে বল, আর কতগুলো সই করতে হবে বল? এখানটা একটা, এখানটা একটা। এবার এবার তোর মনের আশা মিটেছে তো রে বাবা? আপাতত মিটেছে। তোমার কোনো চিন্তা নেই কাকা, আমি তোমার ছেলেকে কোনো দিক থেকে কষ্ট দেব না। তুই কি করে ভাবলি রে জানোয়ার যে আমার ছেলেকে আমি তোর কাছে রেখে যাব? তাছাড়া উপায় কি বলো? এই যে আমার ভীষণ প্রয়োজন। না, তুই একটা শয়তান, তোর নিঃশ্বাসে বিষ আছে। তাই এই মুহূর্তে তোর সমস্ত কুকীর্তির কথা আমি থানায় গিয়ে পুলিশের কাছে ফাঁস করে দিয়ে তোকে আমি জেলের ঘানি জানাবো রে শয়তান। না 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 কাকা, সে সুযোগ তুমি পাবে না। হাজার হোক আমি তোমার ভাইপো, আমি জেল খাটলে তুমি তো সে কষ্ট সহ্য করতে পারবে না। কিন্তু তাই সবার আগে তোমাকে আমি মেরে দিলাম। তুই তো জানিস বিউটি, আমি কিংসুক লাহিড়ী, সারা গায়ে পেট্রোল মেখে আগুন নিয়ে খেলা করি। অবশ্য তোর একটা মাদারের ছবি আমার কাছে আছে। অবশ্য আছে, তোর সমস্ত বিষয়টা আমার মাথার মধ্যে আছে। কি কাকা বাবু, কিংসুকদার এই অবস্থা হলো কি করে? বলতে পারবো না ভাই, আমাকে জিজ্ঞাসা করো না, আমার কিছুই। ওই তো কাকা বাবু কথা বলছে, এক্ষুনি হাসপাতালে নিয়ে গেলে হয়তো বেঁচে যাবে। কাকা বাবু, কাকা বাবু, কাকা বাবু কথা বলুন, কাকা বাবু কথা বল ভাই, তাপস কথা বল। না, কোনো সরো নাই, এখন কি করা যায়? দাদা দাদা কিছু একটা করো।
তুই তো জানিস বোন, রক্ত দেখলে আমার সারা শরীর অবশ হয়ে যায় আর আমার গা হাত পা সব ঝিমঝিম করে, তাই এই মুহূর্তে আমার মাথায় কিছু আসছে না। আসবো না মানে? আপনার মতো মানুষ আমাকে কল করেছে, আমি কি আর না এসে পারি? কি কোন বেতাল এই রক্ত মাখা শরীরটা চেক করে দেখো, বেঁচে আছে না ঠেসে গেছে। দেখছি স্যার, স্যার মাল একদম ফিনিশ, নো সাউন্ড। ওহ গড, ভেরি স্যাড। মিস্টার লাহিড়ী, আমি আর কি বলবো স্যার, বামাল সমেত খুনি তো আপনার সামনে দাঁড়িয়ে আছে স্যার, যা করবার আপনি করুন। কি বলছেন কি সুদা? আমি তো বলছি না ভাই, বলছে তোমার ওই হাতে রক্ত মাখা ছুরিটা। কি রে বিউটি, যে চোখে কি কি দেখেছিস বল না স্যারকে। হ্যাঁ বলুন আপনি কি দেখেছেন? লজ্জার কথা কি বলবো স্যার, ওই কামান্দ পশুটা আমার ইজ্জত নিয়ে খেলা করতে চেয়েছিল, আর মামা তাপসটা বাঁধাতে গিয়েছিল বলে ও দাদাকে ঠেলে ফেলে দিয়ে মামাকে খুন করে। আর ওই কিছুটা সময় মতো এসে না বলে আমি যে আমার ইজ্জত বাঁচাতে পারতাম না। বাহ, বারে অবাক পৃথিবী, বা কি অসাধারণ চিত্রনাট্য। আপনি বিশ্বাস করুন স্যার, আমি খুনি নই, এটা একটা পরিকল্পিত মার্ডার। সেটা প্রমাণ করবে আদালত। আমাদের কাজ অপরাধীকে প্রমাণ সহ আদালতে হাজির করা। বেতাল সামন্ত, ওকে স্যার। বাবা, নামটা আমার বেতাল হলেও তাহলে কেন আমার যথেষ্ট আছে। স্যার বিশ্বাস করুন, আমি খুনি নই, আমি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ওই তাপস আমার অভিন্ন হৃদয় বন্ধু। তাই বন্ধুর বাড়িতে বন্ধুর বোনকে নিয়ে ইয়ে করতে এসেছি। না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। লক্ষ্মী বিউটি বোনটি আমার, এত বড় মিথ্যা কথা তুই বলতে পারলি? Shut up! আর দ্বিতীয়বার আমাকে বোন সম্বোধন করলে সত্যিকারের ভাই বোনের সম্পর্ককে কালিমা লিপ্ত করে এভাবে কলঙ্কিত করো না। বিউটি, সামন্ত আসামিকে গাড়িতে তোলো, আমি যাচ্ছি। ওকে স্যার। দাঁড়ান স্যার, চক্রান্তের চক্রভুজে আবদ্ধ যখন হয়েছি তখন জিতে তো আমাকে হবেই। তবে যাবার আগে শুনে রাখ মিস্টার লাহিড়ী, এই চন্দ্র সূর্য যদি সত্যি হয়, পৃথিবীতে ধর্ম বলে যে সত্যি থেকে থাকে, তাহলে নিজেকে নির্দোষ প্রমাণ করে একদিন না একদিন আমি ফিরে আসবো, আর সেই দিন আমি বুঝে নেব সত্য আর মিথ্যার আসল হিসাব। সব গড় গড় করে বেরিয়ে আসবে। চল সারা। মিস্টার লাহিড়ী, কোনো চিন্তা নেই স্যার, এটা রাখুন, মালটা যেন 3 মাস বের না পায়, কারণ সামনের মাসে আমার কটা ভাইটাল কাজ আছে, আমাকে সাকসেস করতে হবে। এই বিউটি, স্যারকে ভিতরে নিয়ে গিয়ে ভালো করে চা করে খাওয়া, আর হ্যাঁ, তোর হাতে চা খেয়ে স্যার যেন ভুলতে না পারে। ওকে দাদা। হ্যাঁ তবে চাটা হবে চিনি ছাড়া, কারণ চিনি ছাড়া চা ছাড়া আমার তো চলে না। ওকে স্যার, আসুন দাদা, মালাটা ধরো। হ্যাঁ চলুন। দারোগানেরা মিথ্যি গেল আমার বৃষ্টি বোনের হাতে একটু চা খেতে। আরে নেপাল মাতাল যাচ্ছে মনে হচ্ছে না, মনে হচ্ছে আমার কাছেই আসছে। আসছি মানে এসেই তো পড়েছি স্যার, হয় আমাকে কাজ দিন আর না হলে মদ খাওয়ার টাকা দিন। কাল রাত থেকে ঠিকঠাক মদ খেয়ে পোষাচ্ছে না, তাই শরীরটা কেমন আমার ঝিমঝিম করছে। কোনো চিন্তা নেই নেপাল, তোকে আমি অনেক টাকা দেব, বিনিময়ে তোকে একটা কাজ করে দেব। এই নে, এতে 1010 টাকা আছে। একটা কেন স্যার,
এই টাকা পেলে নেপাল মাতাল দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে দেবে। এবার বলুন স্যার, আমাকে কি করতে হবে? এই ডেড বডিটাকে কিছুক্ষণ তোর ডেরায় লুকিয়ে রাখবি। রাত গভীর হলে এই ডেড বডিটা নিয়ে গিয়ে শুয়ে দিবি রেল লাইনের ওপর। ব্যাস, আর বলতে হবে না স্যার, কাজ কমপ্লিট হয়ে গেছে বলে। আমি কোথায়? আমি কে? কে? এই লোকটা, এই লোকটা, বলো না, বলো না আমি কে? এইটা তোমার বাবা বুঝি? মালা পরে বসে আছে কেন? এই লোকটা, বলো না, বলো না এটা কে? ও কি বিয়ে করতে যাবে? বাবা 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 বাহ, আমি পেট ভরে লুচি মিষ্টি খাবো। যাক, স্মৃতিটা মনে হচ্ছে গেছে, ভালোই হয়েছে। এবার আমি ওকে যেমন খুশি তেমন খেলাতে পারবো। জীবন নাটকের প্রথম অধ্যায়, শুভঙ্কর সামন্তর বন্টবড়ি দম্ভ চূর্ণ করে ওর ভালোবাসার মানুষ আবিরকে খুনের দায়ে জেলে পাঠিয়েছে। দিদি জামাইবাবু পোপাতি হস্তগত করে কাকাকে পাঠাচ্ছি শ্মশান ঘাটে, আর কাকার পোপাটি নিজের দখলে আনতে বাঁচিয়ে রেখেছি ওই সোনার ডিম পাড়া হাঁসটাকে। সর্বশেষে আমার অপকর্মাকে ধামাচাপা দিতে কাকার বিউটির যৌবন দিয়ে কিনে নিয়েছি দারোগা নেড়া মিত্তিকে। নেপাল শালা নয়, শালা নয়, শালি। শালা যেমন নরম হাত, ঠিক তেমনি শালা গরম চা। আহাহাহাহা। চা তো নয়, যেন অমৃত, ভোলা যায় না। যেমন পোশাক তেমন রোমান্টিক চাউনি। শালা এই থানায় জয়েন্ট করার পর থেকে লাহিড়ী বাবু আমার কোনো দিক থেকে অপূর্ণ রাখেনি। পকেট গরম যেমন করেছে, শরীর মন চাঙ্গা করার জন্য তেমন ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে হিসাবটা হলো গিয়ে, যে আমাকে দেখছে তাকে আমাকে দেখতে হবে। বল শালা শুয়োরের বাচ্চা! বিশ্বাস করুন স্যার, আমি খুনি নই। এটা একটা সম্পূর্ণ সাজানো ঘটনা। সাজানো ঘটনা কি সত্যি ঘটনা সেটা তোমার কাছ থেকে তো জানতে চাইনি। জানতে চাননি এ কথা সত্য, কিন্তু জানতে চাওয়াটা তো উচিত স্যার। বিশ্বাস করুন, আমি কোনো অপরাধ করিনি। আমি অপরাধী নই। বাবা লালু হলো আসামি কোনোদিনই বড় না যে সে দোষী। ওটা আমাদের মানে পুলিশদের বের করে নিতে হয়। তাহলে বলুন স্যার, আপনারা আমার কাছ থেকে কি জানতে চান? আপনারা যা জানতে চাইবেন তার প্রতিটি সত্যি কথা আমি আপনাদের বলবো, কিন্তু আমার প্রতি অকারণ অবিচার করবেন না স্যার, এটা আমার অনুরোধ। না, পুলিশ কারোর উপর অবিচার করে না। তা বাপধন, তোমার নাম কি? স্যার, আমার নাম আবির চ্যাটার্জি। আবির? তাই বুঝি ওই যুবতীর শরীর দেখে লোভ সামলতে না পারে বীর পুরুষের মতো ঝাঁপিয়ে পড়েছিল ওর শরীরের উপর। এই আপনি কি বলছেন স্যার? তাপস আমার স্কুল লাইফের বন্ধু। তাছাড়া ওর বোন মানে আমার বোনের চেয়ে কম অংশের স্নেহের নয়। হয় বাবুদন হয়। চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য অনেক সবাই গাইতে হয়। বিশ্বাস করুন স্যার, আমি একজন সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের সন্তান। তাছাড়া মাত্র কটা দিন পরই আমার বিয়ে। তার আগে তোমার ইয়ে হয়ে যাবে বাধ্য। মানে প্রথমে লকআপ, তারপরে চালান, তারপর পক্সো আইন, তারপর মার্ডার কেসে হয় যাবজ্জীবন, নয়তো ফাঁসি। না স্যার, না। আমার জীবনে এমন চরম সর্বনাশ করবেন না। শুধু আমার জীবন নয় স্যার, আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে একটা নিষ্পাপ মেয়ের জীবন, তার পরিবারের মান সম্মান। তাই
তাই যদি ভেবেছিলে তাহলে এত বড় অপরাধ করতে গিয়েছিলে কেন বাপধন? বিশ্বাস করুন স্যার, আমি কোনো অপরাধ করিনি, আমি অপরাধী নই। তোমার মুখের কথা বিশ্বাস করে ওই মেয়েটার জবানবন্দি তো অবিশ্বাস করতে পারি না। তাছাড়া তোমার হাতে ছিল সে রক্ত মাখা ছুরি। রক্ত মাখা ছুরি হাতে থাকলেই তাকে আসামি বলা যায় না। তুমি আবার কোন হরিদাস পাল বাবধন খুনির হয়ে ওকালতি করতে এসেছো? এই সালা বেতাল সামন্ত, মুখের ভাষা সংযত করে কথা বল, তা না হলে এই থানার মধ্যেই উচিত শিক্ষা দিতে বাধ্য থাকবো। এবার বলুন স্যার, এই নিরীহ ছেলেটাকে অ্যারেস্ট করে এনেছেন কি অপরাধে? নিরীহ কি বলছো তুমি? ও একটা খুনি, ও একটা রেপিস্ট। ও যে খুনি বা রেপিস্ট সেটা কি আপনি নিজের চোখে দেখেছেন? সব সময় নিজের চোখে দেখে আসামি ধরতে গেলে তো বাড়তি বাড়তি একজন করে পুলিশ পাহারা দিতে হবে, সেটা কখনোই সম্ভব নয়। তাই তাই পুলিশ কোনো খবর পেলে স্পট তদন্ত করে আসামি খুঁজে বের করে নেয়। যেমন আমরা ঘটনাস্থলে গিয়ে দেখলাম ডেড বডি মোড়ে পড়ে আছে, আর ওর হাতে আছে রক্ত মাখা ছুরি। বাহ 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 বাহ, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা অফিসার, ধরুন আপনার অবর্তমানে আপনার স্ত্রীকে মানে আমি খুন করলাম, আবার আপনাকেই থানাতে আমি ফোন করে আপনার বাড়ির দুর্ঘটনার খবর জানালাম। ইতিমধ্যে আপনি বাড়ির মধ্যে গিয়ে দেখলেন আপনার স্ত্রী ছুরিবিদ্ধ অবস্থায় কাতরাচ্ছে। আপনি ঠিক সেই সময় কি করবেন? আমি ছুরিটা বের করবো। ঠিক সেই সময় যদি কোনো অফিসার আসে তখন কি দেখবে? নিশ্চয়ই আপনার আগে হাতে রক্ত মাখা ছুরি। তাহলে আপনার আইনের চোখে সত্যিই কি আপনি খুনি? সত্যিই কি আপনি অপরাধী? আপনার কথা আমি সবই বুঝতে পারছি, কিন্তু কিন্তু দোহাই দিয়ে যদি এই নিরীহ ছেলেটার জীবনে যদি কোনো ভয়ঙ্কর পরিণতি নেমে আসে, আর যদি আমি কোনোদিন এর আসল সত্য উদ্ঘাটন করে প্রমাণ করতে পারি যে আমি নির্দোষ, সেদিন কিন্তু আপনার ওই অশোক স্তম্ভ লাগানো খাঁকি উর্দিটা খুলে আর আপনার ওই টুপির ভিতর ন্যাড়া মাথায় চুনকালি লাগিয়ে গোটা থানাটা ঘোরাবো। তাই যা করবার একটু ভেবে করবেন অফিসার। তুমি কি থানার মধ্যে আমাকে ভয় দেখাচ্ছ? ভয় দেখাচ্ছি না অফিসার, যেটা আমার পক্ষে করা সম্ভব সেটা আপনাকে আগাম জানিয়ে সতর্ক করে দিয়ে গেলাম। ভয়? সতর্ক না, এই ন্যাড়াভিত্তির আইনের বাইরে এক পাও ফেলবে না। বেতাল, ইয়েস স্যার। আসামিকে লকআপে নিয়ে যাও। চলো বাবধন, শ্বশুর ঘরে চলো। বিক্রম, তোমার ভয় নেই ভাই, আমি আছি। চলো বাবধন, শ্বশুর ঘরে জল দিনে খাবে, চলো। আচ্ছা অফিসার, যাকে অভিযুক্ত করে লকআপ বন্দি করলেন ওকে চালান দেবেন কবে জানতে পারি? আপাতত 24 ঘন্টা হয়তো থানায় থাকবে, তারপর চালান করা হবে। তদন্তের স্বার্থে প্রয়োজনে একা কাস্টাডিতেও রাখতে হতে পারে। তবে আপনি যেটা ভাবছেন সেটা কখনোই হবে না, কারণ মার্ডার কেসের আসামি চালানের পর 3 মাস নন অ্যাভেলেবেল, হয়তো 6 মাসও হতে পারে। অনেক কিছুই করতে পারে, আজকালকার বড় লোকের ছেলেরা বকে যাওয়া অনেক কিছুই করতে পারে। তার মানে আরে বাবা, গঞ্জের গ্রামে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাকে দেখে ওই রাস্তার ধারে কতগুলো ছেলে বসে বসে মদ খাচ্ছিল, আর আমাকে দেখা মাত্র ব্যাস, আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। মাতালরা মদের ঘরে ওই যুবতী মেয়েকে দেখতে পেলে কি করতে পারে সেটা আমাকে আর বলে বোঝাতে হবে না। এই যে যুবক, মহিলা কেস লিখতে হবে, তুমি এখন এখান থেকে আসতে পারো। মহিলা হোক পুরুষই হোক, জিডি লিখতে হলে কোনো কথা নয়, আমি বলছি তুমি এখান থেকে বেরিয়ে যাও, কারণ একজন পুরুষের সামনে একজন মহিলা সব কিছু খুলে বলতে পারবে না। আমি পুরুষ আর আপনি নিশ্চয়ই মহিলা। হট! এতই যদি আপনার স্বাধীনতা বোধ, তাহলে মহিলা কেসের জিডিটা কোনো মহিলা অফিসারকে দিয়ে লেখাতে পারতেন, তাহলে তো ওনার কোনো দ্বিধাই থাকতো না। তার মানে একজন ফুটপাতের মস্তানের কাছ থেকে আমাকে আইন শিখতে হবে? এই সালা অফিসার, মুখের ভাষা সংযত করে কথা বল, তা না হলে এই সালা বিক্রম বুঝিয়ে দেবে সে ফুটপাতের মস্তান নাই, রাজপ্রাসাদের মস্তান। বেশি গলাবাজি করলে দেব লকআপে ভরে।
তার আগে আপনার স্ত্রীর জন্য একটা সাদা থান আর আপনার জন্য ওই শ্মশানে চিতাটা সাজানো থাকবে, কথাটা মনে রাখবেন। তার মানে হুমকি? না না স্যার, আমার নাম হলো চুমকি। নাম তো নয়, যেন মুচমুচে নিমকি, চায়ের সঙ্গে যা মানাবে না, খুব ভালো লাগে। শুনুন স্যার, আপনার কি খেতে ভালো লাগে সেটা জানতে কিন্তু আমি থানায় ছুটে আসিনি। আমি এসেছি অন্যায়ের প্রতিকার চাইতে আর কতগুলো কারণ জানতে। What? একটা পাতি মাল দারোগা নেড়ামিত্তির কাছে এসেছে কারণ জানতে? এই দারোগা সাহেব, একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও কি জানা নেই? আমরা প্রশাসনের লোক, সব সময় চোর ডাকাত গুন্ডা বদমাশদের নিয়ে, তাই বেশি জ্ঞান না মেরে কি বলতে চাও বলে ফেলো। আমার সময়ের অনেক দাম আছে। সময়ের দাম তো সকলেরই আছে স্যার, আর এই সমাজে সবারই মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। তাই আমি এখানে ছুটে এসেছি ওসির সাথে দেখা করতে। বেতাল, মালটাকে লকাবে ভরে দেবো স্যার। আই হাবিলদার, একদম গায়ে হাত দিবি না। হাত দিলে না পাটকাঠির মতো একটা মরমর করে হাতটা ভেঙে দেবো। আর এখনো তো চুমকির চমকানি দেখিসনি। আমার এই চমকানি দেখলে না তোর ওই পরনের প্যান্টটা একেবারে ভিজে যাবে। বলো। মালটার ভালো ঝাঁজ আছে স্যার, একটু নেড়ে চেড়ে কষে নিতে পারলে দারুণ টেস্ট হবে মাইরি। হবে তো জানি রে বেতাল, তবে ওকে আবার আমার পছন্দ নয়। ও আবার ওসিকে চায়, ওসিকে। না না, এইখানে 4 মাস হলো কোনো ওসি না, সব কাজ আমাদেরকে সামলাতে হয়। তাই তো আমাদের কাছে প্রচুর চাপ, দম নেবার সময় পাই না। সবই তো শুনলে চুমকি, এবার বলে ফেলো কি জন্য থানায় এসেছো? তার আগে আমাদের নিয়মগুলো শুনে নাও মানতে শোনা। নরমাল জিডি লেখার জন্য 500 টাকা, শ্লীলতাহানির কেস লেখালে 1000 টাকা, আর যদি আসামি তুলতে হয় তাহলে 5000 টাকা। একা আমার তো একেবারে ছ্যাঁকা লেগে গেল স্যার। কারণ আপনাদের এই সরকারি থানাতেও যে এক একটা জিনিসের এক একটা নাম সেটিং করা আছে সেটা কিন্তু আমার জানা ছিল না স্যার। এখন তো জেনে গেছে চুমকি সুন্দরী, এবার বলে ফেলো কোনটা করতে হবে। কিন্তু স্যার আমার কাছে তো আর একটাও টাকা নেই। টাকা নেই তো থানায় এসেছো কি কারণে তুমি জানো না? পুলিশ আর উকিল টাকা ছাড়া কোনো কথা বলে না। বেতাল, বলুন স্যার। মালটাকে আমার বড় সন্দেহ হচ্ছে। ওর ব্যাগটা সার্চ করে দেখো তো। ও দেখি দেখি ব্যাগে কি আছে। না, আমার এই ব্যাগে মহামূল্যবান সম্পদ আছে। আমার প্রাণ থাকতে এই ব্যাগ আমি কাউকে দেবো না। কেউ আমার ব্যাগ নিতে পারবে না। বেতাল, সন্দেহ আমার মিথ্যা নয়। জোর করে ব্যাগটা কেড়ে নিয়ে দেখ মধ্যে কি আছে মূল্যবান সম্পদ। হয় আজা নাহলে হিরোইন হতে পারে। ওকে স্যার। স্যার কি হলো বলো? মনে হচ্ছে মাওবাদী, আর না হলে জঙ্গি হবে স্যার। ব্যাগে রিভলভার। রিভলভার? শুধু তাই নয় স্যার, পুলিশের পোশাক। তাহলে নিশ্চয় পুলিশের পোশাকে গা আড়াল দেওয়ার জন্য চেষ্টা করছে। নিশ্চয়ই কোনো বড় কোনো স্মাগলিং হতে পারে। ওকে কোনোভাবেই ছাড়া যাবে না। এক্সাক্ট ছাড়া যাবে না। কারণ আমাকে নয়, আপনাদের মতন অপদার্থদের ছাড়া যাবে না। What? হ্যাঁ, I am OC. This is my police station. আমরা বুঝতে পারিনি ম্যাডাম, এবারের মতো আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম। ক্ষমা নয়, আমি আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। এই লাস্ট ওয়ার্নিং। এতদিন আপনারা যা যা করেছেন করেছেন, দ্বিতীয়বার মানুষের সাথে অমানবিক অত্যাচার করলে আমি কিন্তু আপনাদের ক্ষমা করব না। ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে ম্যাডাম। বাবারে বাবা, দম আমার বন্ধ হয়ে আসছে। আর হবে নাই বা কেন? এত বড় একটা কাজ একার হাতে সামলানো কি চারটিখানি কথা? এ
বৌদি এটা কই, ও বলছে বৌদি ওটা কই। ও তারপর আত্মীয় কুটুম্বদের চা জল খাবারের ব্যাপারটা তো ছিলই, পাশের বাড়ির কাকিমা ভাগ্যে ছিল, নাহলে কি যে অবস্থা হতো। দেখেছো, যে কাজের জন্য এখানে এসেছি সেটাই ভুলে গেছি। মা, বাবা, আপনার স্বর্গ থেকে আশীর্বাদ করুন আমার টগরির জন্য সুখী হয়, ওদের দাম্পত্য জীবন যেন চির সুখীর হয়। হবে হবে পরমা, চিরসুখের হবে। আমি গ্রাম শুদ্ধ লোককে নিমন্ত্রণ করেছি, তারা কি আমার বোনকে আশীর্বাদী করে যাবে না? নিশ্চয়ই আশীর্বাদী করবে। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার ব্যাপার কি বলতো? আজকের দিনেও কি গামছাটা ছাড়তে নেই? গামছার কথা অপমান করো না পরমা, কারণ আমি চাষাভুষো মানুষ। গামছাটাই তো আমার পরম বন্ধু। এই বন্ধুর অপমান করলে আমারও তো অপমান হবে, বলো না? বন্ধু বান্ধব ওইদিকে সবাই আসতে শুরু করে দিয়েছে। দিবাকর, আমি কফি আর ফুচকা স্টল চালু করতে বলে দিয়েছি। ঠিক আছে তুমি ভাই। এখানে থাকলে হবে না, ওদিকে চলো, মানুষজনকে তো আপ্যায়ন করতে হ্যাঁ, হবে। ঠিকই তো পরমা। মেজু ঠাকুরপো তো ঠিক কথাই বলেছে, হ্যাঁ। মানুষ তো মানুষের বাড়িতে আলুর রস নাই আর পেট পুড়ে খাবার জন্য আসে না। অবশ্যই। আরে, হ্যাঁ। অনুষ্ঠান বাড়িতে আপ্যায়নটাই হচ্ছে মেন কথা। নিশ্চয় নিশ্চয়। হ্যাঁ, একদম ঠিক বলেছো। এই হ্যাঁ রে দেবু, এই বিয়ের জায়গা, কোণে বসানোর জায়গাটা সব তো পছন্দ হয়েছে তো? আরে পছন্দ মানে খুব সুন্দর হয়েছে এটা। জানো বর্দা, সামনের গেটের লাইটটা জ্বালাতেই হ্যাঁ। বাড়ির পরিবেশটা এত সুন্দর বদলে গেল হ্যাঁ। যে একদম পাশের গ্রামের মানুষ ভিড় করে দেখতে আসছে। এই তাই নাকি দেবু? শুধু তাই নয় গো বর্দা, আমাকে আমার বন্ধু মনোজ খবর দিল, আচ্ছা। গ্রামের মানুষ নাকি কানাঘুষো করছে। হ্যাঁ। শুভঙ্কর সামন্ত তার বোনের বিয়েতে দিল খুলে খরচা করছে, এক কথায় গ্রামের সব রেকর্ড ভেঙে দিচ্ছে। এ যাক, এই তোরা সকলে আনন্দ করলে আমিও খুশি। খুশি মানে কেউ প্রভাকর, ভাবতেই পারেনি যে এত আড়ম্বর হবে। হ্যাঁ বৌদি, হ্যাঁ আমি যে কথা বলতে এসেছিলাম, প্রভাকর, কি বলতে হাতে এসেছিলে? সময় কিন্তু খুব কম। হ্যাঁ। ঝুমা বৌদি বিয়ের আসরে সমস্ত দান সামগ্রী জোগাড় করে রেডি করে ফেলেছে। পিন্টুকে পাঠিয়েছি বামুন ঠাকুরকে আনতে, পড়ামানিক এসে ধুতি কোঁচাচ্ছে। বর হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। আর সে তো নয় হলো, কিন্তু সম্প্রদানটা করবে কে? বর্দা করবে না বৌদি? কেন তোমার দাদা এই সংসারের সব থেকে বড় কর্তা, তোমার দাদাই সম্প্রদায়। না 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 পরমা না, ওই কঠিন দায়িত্বটা তুমি আমাকে দিও না। তুমি হচ্ছে ওদের মাতৃতুল্য মায়ের মতো, ওই কাজটা তুমিই করো। না 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 তুমি করবে, না, তুমি করবে, তুমি না, তুমি 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 না, তুমি করবে। আমি বলছি করতে তাই পারলাম করবে। না শুভঙ্কর দা, আমার কাজটা আমি সাকসেসফুল করতে পারলাম না। বিক্রম, বিয়ের দিনটা অনেক দিন আগে থেকেই ঠিক হয়েছিল বলে অ্যাডভোকেট অনিল গুপ্তা কথা দিয়েছিলেন সম্পূর্ণ জামিন করতে না পারলেও বিয়ের প্রয়োজনে 7 দিনের জন্য প্যারোলে জামিন করে দেবেন। কিন্তু বিক্রম, কিন্তু তারপর কিন্তু ভীষণ ভাবে আবির অসুস্থ থাকায় আবির জেল হাসপাতালে ভর্তি আছে। বিক্রম, তাই জর্জের কাছে অনুমতি মেলেনি। বিক্রম, কি বলছো তুই? বিক্রম, তো আমি বুঝতে পারছি না, তাহলে টগরের কি হবে? আমাদের টগরের কি হলো দাদা? বিক্রম, কি হলো বৌদি? তোমরা এইভাবে চিৎকার করে উঠলে কেন? টগরের হ্যাঁ, বলো কি হয়েছে? চুপ করে দাঁড়িয়ে থেকো না, বলো কি হয়েছে? টগরের ওরা কেউ বলতে না পারলেও আমি বলছি টগরি। বিক্রম দা, হ্যাঁ টগরি, শত চেষ্টা করেও আমি 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 খালি হাতে ফিরে এলাম। বিক্রম, তার মানে আবির ভীষণ ভাবে অসুস্থ হয়ে ওই জেল হাসপাতালে ভর্তি আছে। আমি বিশ্বাস করি না, আমি বুঝতে পেরেছি এ কোনো ষড়যন্ত্রের শিকার। আমি আমি আমার আবিরকে ছেড়ে বাঁচতে পারবো না বৌদি, আমি আমার আবিরকে ছেড়ে বাঁচতে পারবো না। আমি যাব বৌদি, তোমরা সকলে আমাকে আবির কাছে নিয়ে চলো। দেখবে বৌদি, আমাকে দেখলে আবার আবির সুস্থ হয়ে উঠবে বৌদি, আবার আবির সুস্থ হয়ে উঠবে। কি করে নিয়ে যাব রে টগরি, কি করে নিয়ে যাব? এটা এটা তো কোনো সাধারণ হাসপাতাল নয়, এটা এটা একটা জেল হাসপাতাল, জেল হাসপাতাল। বড়দা, মেজদা, ছোটদা, তোমরা বোবার মতো চুপ করে দাঁড়িয়ে থাকবে। টগরি! তোমার এই হতভাগিনী টগরিকে একটু বিষ টগরি! ওরে টগরি, ও কথা তুই বলিস না রে বোন। আমি যে অনেক কষ্ট করে তোদের মানুষ করেছি, আমি ভেবে পাচ্ছি না কোন অজানা অজলি সংক্রাতে
আমার এক বুক আশা স্বপ্ন নিরাশার অনাশার অংশ করে হারিয়ে গেল ভগবান। আমি বোধহয় আমার পাগল হয়ে যাব। এখন ভেঙে পড়ার সময় নয় বর্দা, মন শক্ত করে ঠান্ডা দিবা মাথায় একটা সুপাত্র জোগাড় করতে হবে। আর তা না হলে তোর এই মন লগ্ন ভ্রষ্ট হবে, তাই না রে মিস্টার? না না আমি বেঁচে থাকতে তা কখনো হতে পারে না। বিক্রম, আমি আমার প্রাণপণ করেও আমি টগরির জন্য উপযুক্ত পাত্র জোগাড় করে তবেই আমি ফিরবো, তবেই আমি ফিরবো। আমার বোনটা ডুকরে ডুকরে কাঁদবে আর এই সমাজ ওর নামে কলঙ্ক রটাবে, তা আমি কখনো হতে দেব না রে বোন, তা আমি কখনো হতে দেব না, তা আমি কখনো হতে দেব না। ভেঙে পড়িস না রে বোন, ভেঙে পড়িস না। বিক্রম যখন কথা দিয়েছে, না দাদা, না রে ছোট্টা, না, এই জীবনে আমি আমার ভালোবাসার জায়গায় আমি কাউকে বসাতে পারবো না দাদা। তাই সমাজে তোদের মুখ তুলে বাঁচার জন্য আমি না হয় আত্মহত্যা করে নিজের জীবনটা শেষ করে দেবো। ওরে, মায়ের দেহে প্রাণ থাকতে মেয়েকে যে সে এমনি করে হারিয়ে যেতে দেবে না। সবই হচ্ছে ঈশ্বরের খেলা। ওরে, ঈশ্বর তিনি একটা ব্যবস্থা ঠিকই করে দেবেন রে, একটা ব্যবস্থা ঠিকই করে না গো, না গো বৌদি, না, ঈশ্বর বলেছে কিছু নেই। তাই যদি থাকতো তাহলে টগরের জীবনটাকে জোয়ার ডাইসে তুলে তার ভালোবাসার অপমৃত্যু ঘটিয়ে তার জীবনটাকে জোয়ার ডাইস বোর্ডে তুলতে পারতো না। এইভাবে আমার জীবনের এত বড় ক্ষতি হইতো না। ঈশ্বর বলে কিছু নেই বৌদি, ঈশ্বর বলে কিছু নেই। সব মিথ্যে বৌদি, সব মিথ্যে, সব মিথ্যে। তুই শান্ত হ রে বোন, তুই শান্ত হ। এই সত্য মিথ্যার বেড়ালে লাভত হয়ে আমি একজন কন্যা দায়গ্রস্ত দাদা হয়ে আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মধ্যে কেউ কি নেই আজকের এই বিবাহের অনুষ্ঠানে আমার একমাত্র হতভাগিনী বোনকে লগ্ন অবস্থার রাত থেকে উদ্ধার করে সমাজের কলঙ্ক থেকে মুক্ত করে দিন। দিন না, কেউ কি নেই? বলুন না, বলুন না, আপনারা দয়া করে আপনারা বলুন না, দয়া করে আপনারা বলুন না, দয়া করে। আছে এই সভ্য সমাজে নব্য বাবুদের মধ্যে কেউ না থাকলেও এই বিপদের মাঝে ঝাঁপিয়ে পড়ার জন্য নেপাল ঠিকই আছে। তুমি? হ্যাঁ, আমি হচ্ছি নেপাল। মনে জ্বালা মেয়েরা একটু বাংলা মাল খায় বলে লোকে আমাকে নেপাল মাতাল বলেই চেনে। তবে হ্যাঁ, আমি মদ খেতে পারি, মাতাল হতে পারি, কিন্তু আমার এই মনের ভিতরটা অনেক পরিষ্কার। আচ্ছা পরমা, প্রভাকর, দিবকর, এমনও তো হতে পারে এই টগরিকে যদি ওর হাতে তুলে দিই, ও যদি মদ ছেড়ে টগরিকে নিয়ে সুখে সংসার করতে পারে। কি বলছো তুমি? পরমা! কিন্তু বলে এখন সময় নষ্ট করা যাবে না বৌদি। দিবাকর, তাছাড়া হঠাৎ করে যে বিক্রম একটা পাত্র জোগাড় করে আনবে তার তো কোনো মানে নেই। দিবাকর, আপনারা ভেবে দেখুন এই মাতালের সঙ্গে আপনাদের বোনের বিয়ে দেবেন কিনা। তবে হ্যাঁ, আমি হলফ করে বলতে পারি এতজনের সামনে যার আমি দায়িত্ব নেব তাকে আমি একটুকু অসুখী রাখবো না। অবশ্য আপনাদের বিপদ দেখে যার জন্য অযাচিত ভাবে উদারতা দেখাতে এসেছি, টগরি, তারও একটু বিশেষ মতামত জানা জরুরি। টগরি, না, আমি বাঁচতে চাই না, আমি মরে গিয়ে টগরি! তোমাদের সকলকে শান্তি দিতে চাই। টগরি! মৃত্যু দিয়ে জীবনে জয়ী হওয়া যায় না। জীবনে জয়ী হতে গেলে বাঁচতে হবে, লড়াই করতে হবে। ইয়েস, এটাই তো স্বাভাবিক। আপনি আমি আপনাদের মতন একজন সাধারণ মানুষ। আপনাদের চরম পরিস্থিতির কথা শুনে আমি উদ্ভ্রান্তের মতন ছুটে আসছি আমার ভাইকে নিয়ে। তাপস, বাবা লে বাবা, চারিদিকে কি সুন্দর ফুল দিয়ে তাড়ানো, খুব সুন্দর, খুব ভালো লাগছে। এই হচ্ছে আমার ভাই। ওর সবই ঠিক আছে, শুধুমাত্র একটা মারাত্মক শট পেয়ে একটু বোকাটে হয়ে গেছে। আপনারা যদি আপনাদের মেয়েকে ওর হাতে তুলে দেন, ওর কোনো কিছু অসুবিধা থাকবে না। বিশাল বাড়ি, অগাধ ধন সম্পদ, যাকে বলে এক কথায় রাজবধূ হয়ে থাকবে। না, ওরকম একটা মেয়ে
আর ওরকম একটা খেপা পাগলের গলায় মারা দিয়ে নিজের জীবনটা নষ্ট করতে পারে না। তুই থাম। তবে কি চার নেই চুলো নেই তোর মতো মাতালের গলায় মালা দেবে? এটা সম্পূর্ণ যে বিয়েটা করবে তার ব্যক্তিগত ব্যাপার। তবে একটা কথা মনে রাখবেন, এই মদ খেয়ে লিভারটা পচে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু মানবিকতা মনসত্ব পচে নষ্ট হয় না। একদিকে মাতাল আর অন্যদিকে বেতাল, কাকে বাঁচবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তুমি বুদ্ধি আমার বউ হবে? বাহ 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 বাহ, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তাহলে তাহলে আমি পথ করে তোমার গলায় মালাটা পলি দিই। কি করলি? আমার মতামত না নিয়ে আপনি আমার গলায় মালা পরিয়ে দিলে। বালে বালে, তুমি আমার বউ হবে, আমি মালা ফেলাবো না? কি গো দাদা, তুমি তো বলেছিলে আমার বিয়ে হবে, আমার এই বউটা কখন থেকে দেবতা হাতে, তাই তো নিজের বউকে আমি গলায় মালাটা পলিয়েছি। ওই মালা তুই ছিঁড়ে ফেল টগরি। ওরকম পাগল হাবাগোবা স্বামী নিয়ে ঘর করাচ্ছে। নেপাল আমার তালে গলায় মালাটা দিলে বোধ হয় খুব সুখী হতো। যাক, যা হওয়ার তা তো হয়ে গেছে। যাবার আগে শুধু একটা কথা বলে যায়, টগরে, বিবাহিত জীবনে চলার পথটা বড়ই দুর্গম, তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, তুমি সুখী হও, তুমি সুখী হও। না দাদা না, আরে কোনো প্রতিবন্ধকতায় আমাকে আটকে রাখতে পারবে না বৌদি গো। আর ঈশ্বর যদি আমাকে নিয়ে প্রতারণা করে তোমরা কি করবে বলো গো বৌদি? তাই ঈশ্বর যখন ওনার হাতের মালা আমার গলায় পরিয়ে দিয়েছেন, তখন ওনাকে আমি স্বামী বলে মেনে নিলাম গো বৌদি। আমি তো সহ্য করতে পারি। এই সিঁদুরটাও স্মৃতিতে পরিয়ে দে। আমি আমার বইয়ে তিতিতে টপ করে তিতুরটা পরিয়ে দিই। না আর কান্না নয়, এবার আনন্দ। বড়দা বড়দা, আপনি বাজির গাছে আগুন লাগাতে বলুন, বন্ধ সানাইকে বাজাতে বলুন। দেখুন, আমি যথা সময়ে টগরির জন্য উপযুক্ত পাত্র জোগাড় করে নিয়ে ফিরে এসেছি। আর আর দেরি না করে টগরিকে ছাদনা তলায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। না, ছাদনা তলায় যাবার আর কোনো দরকার নেই বিকাশদা। কি টগরির বিয়ে হয়ে গেছে এবং আমার ভাইয়ের সাথে। অবশ্য আমার ভাতৃবধূ যাতে কোনো দিক থেকে অসুবিধা না হয় তার জন্য আমি আছি, আপনারা নিশ্চিন্তে থাকবেন। হ্যাঁ ভাই দা ভাই, যে কথা বলছিলাম, আমি আমার লোক রেখে এক্ষুনি ফিরে যেতে হবে, কারণ লাহিড়ী বংশের ছেলের বিয়ে বলে কথা। আর তাছাড়া আমার কাকা কাকিমার কত আশা ছিল ছেলের বিয়ে খুব জাঁকজমক করে দেবে, তাই তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে আজ রাতে ফিরে না গেলে সমস্ত আয়োজন আমি রেডি করতে পারবো না। তার তাপসের ব্যাপারে আপনাদের কোনো চিন্তা নেই। টগরি যদি ওকে একটু ট্রিটমেন্ট করতে পারে তাহলে ও আগের মতন স্বাভাবিক হয়ে যাবে। ওকে, টাটা, বাই। আমি সহ্য করতে পারছি না এই দৃশ্য দেখার আগে। ভগবান আমার মৃত্যু দিল না। ও মালা তুই ছিঁড়ে ফেল টগরি। না না গো দাদা না, হিন্দু ঘরের পবিত্র সিঁদুর যে কখনো মুছে ফেলা যায় না। তাই যে মহান মানুষটা আমার সিঁদুরে সিঁদুর পরে দিয়েছে, সেই মানুষটাকে আমি পেলে মেনে নেওয়াই উচিত তোমার। হ্যাঁ, আবির আমার অভিন্ন হৃদয় বন্ধু, তাই টগরের জীবনে আমি এলে হয়তো দুঃখ পেত। তাই তাছাড়া এমনও তো হতে পারে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঈশ্বর স্বয়ং তাপসবাবুকে দূত হিসাবে পাঠিয়েছেন। এমনও তো হতে পারে টগরের জীবনে তাপসবাবু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। তাই তো টগরের জীবনকে ধন্যবাদ জানিয়ে আমরা সে আনন্দে সবাই গাইব, সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন।
শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এ ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সাত পাকে বন্দী হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। সাত পাকে বন্দী হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। ও আমাদের কথা শুধু মনে রেখো, সুখী সংসার গড়ে সুখে থেকো। এ ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সাত পাকে বন্দী হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারি আয়োজন। থেমে গেছে, বাজছে সানাই ওস্তাদ বিসমিল্লাহ খানের মধুর সুর। না, মধুর সুরের মাঝে তাল কেটে বেরিয়ে আসছে বিষাদের করুণ সুর। তবে কি আমি বিয়ে বাড়িতে এসেছি? হ্যাঁ বাবা, এই খবর বাবুর খবর কখনো ভুল হয় না। এই গন্ধে মোমো করছে চারিদিক, খাবারের গন্ধ। কতদিন যে আমি ভালো খাবার খেতে পাইনি, সে কথা আমি বোঝাই কাকে। যাক, আজ যখন আমি সঠিক জায়গায় এসে পড়েছি, আজ আমি নিশ্চয়ই খেতে পাবো। মাংসের গন্ধ, মনে হচ্ছে খাসির মাংসই হবে। আজ আমি পেট পুরে খাবো, আজ আমি পেট পুরে খাবো। সত্যি আমি স্বপ্নেও ভাবিনি এমন খেপা পাগল ছেলেটা এমন সুন্দরী একটা বউ পাবে। আজ আমার লাইফে, আমাদের ফ্যামিলিতে এই ফার্স্ট টাইম আমি এনজয় করছি। আমার হেব্বি লাগছে। ভাইয়ের বিয়েতে দাদা একবারে প্রাণ খুলে খরচা করছে। করবে মামনি, করবে। কারণ এই তুই আবার কোথা থেকে এলি? কেন? ওই স্বর্গের পরের স্টেশন থেকে। মানে মৃত্যুর পরে মানুষ যায় স্বর্গে, নয়তো এই নরকে। কিন্তু আমি আমার সুকর্মের জন্য আমি ওই স্বর্গেই ছিলাম। কিন্তু বিশ্বাস করো মামনি, ওই স্বর্গে বড় খাবার অভাব, ভালোবাসার অভাব, অত্যাচারের অভাব। তাই তো আমি ওই স্বর্গ থেকে বিনা টিকিটে এই নরকে নেমে এলাম। তাই এ বাড়িতে কার বিয়ে হচ্ছে গো মামনি? তাই জন্য তোমার কি লাভ? লাভ লোকসানের অঙ্ক করতে আমি আসিনি মামনি, আমি এসেছি। নিশ্চয়ই পেট পুরে খেতে এসেছিস। না মামনি না, এই চারিদিকে আলোর রোশনাই আর খাবারের মোমো গন্ধে আবার পেট ভরে গেছে গো মামনি। তাই আমি এসেছি ওই নব দম্পতিদের আশীর্বাদ করতে। নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য আমাদের সোসাইটি অনেক মানুষজন আছে। তোর মতো খেপা পাগলদের কোনো প্রয়োজন হবে না। ভুল করছো মামনি, ভুল করছো। তুমি একজন শিক্ষিতা ভদ্র বাড়ির সন্তান। তুমি তোমার শিক্ষার কষ্টি পাথরে যাচাই করে বলো তো মামনি, এই মায়ের গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সে কি খেপা, পাগল, চোর, গুন্ডা, বদমাশ হয়ে জন্ম নেয়, নাকি শুধুই একটা নিষ্পাপ অবলা শিশুর জন্ম নেয়? না না, নীরব থেকো না মামনি, নীরব থেকো না। এই খবর বাবুর প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এই কি সত্যিই পাগল? আচ্ছা, যদি পাগলই হবে তাহলে এত জ্ঞানের বাড়ি গড়গড় করে বেরোচ্ছে কোথার থেকে? আমার কথা শুনে আপন মনে কি ভাবছো গো মামনি? না, নিশ্চয়ই ভাবছো। আমি তো ভাবছিলাম তোমার পাগলামির কথা, আর ভাবছিলাম এইসব রাস্তার খাবার পাগলদের কিছু খেতে দিলে আপনাদের কম পড়ে যাবে, তাই না ম্যাম সাহেব? এই তোমার সাহস তো কম নয়। আমাদের বাইবিরে বাড়ির অনুষ্ঠানে এসে এভাবে প্রকাশ্যে তুমি মদ খাচ্ছ। খাচ্ছে জানেন ম্যাডাম,
এই মদ না খেলে রাজ্যটা চলবে কি করে? আপনি কি জানেন এই মদই দেশটাকে বহন করে নিয়ে যাচ্ছে, যার ড্রাইভার মানে মাতালরা আমরা হচ্ছে বর্তমান সমাজের প্রকৃত সমাজসেবক। আমি জানতে চাই এখানে মদ খেয়ে কেন এসেছো? আরে আসবো না, বিয়ের দিন মেয়ের বাড়িতে গিয়েছিলাম বরযাত্রী হয়ে, আজ তাহলে পরের বাড়িতে এসেছি কোনে যাত্রী হয়ে। কিন্তু একটা কথা না বললেই নয়, নিমন্ত্রণ কিন্তু আমি কোনো পক্ষ থেকেই পাইনি, তাই কোনো পক্ষকেই আমি অসম্মান করতে চাইনি, কারণ এই মাতালরা হচ্ছে প্রকৃত দেশ সেবক। বাপরে বাপরে, আমার মাথার এখনই পাগল হয়ে যাবে। এই পাগল ছাগলগুলো এসে আমাদের বাড়ির মান সম্মান নষ্ট করতে। আমি জানতে চাই তোমরা এখান থেকে যাবে কিনা। ডান্ডা মেরে একেবারে ঠান্ডা করে দেবো। বাবা, এই হাবিলদার বেতাল সামন্ত ডান্ডা যার পিঠে একবার পড়েছে। এই বেতাল সামন্ত, হ্যাঁ হ্যাঁ, না মানে তুমি কে বাবধন? আমি কে জানার আগে এই বেতালগিরি না করে একটু তালে পা ফেলার চেষ্টা করো, আর তা না হলে এই খবর বাবুর ছড়িয়ে ছিটিয়ে থাকা সাংবাদিকের দল এখনই ছুটে এসে তোমার হাত থেকে রুল বাড়িটা কেড়ে নিয়ে তোমারই পিঠে ভারতের মানচিত্রটা এঁকে দেবে। তাই বলছি, কথাটা ভালো করে মনে রেখো। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি হচ্ছি হাবিলদার বেতাল সামন্ত। তোর মতো রাস্তার খেপা পাগলদের আমি মোটেই ভয় করি না। করবে, আজ ভয় না করলেও একদিন তোমাদের ভয় করতে হবে। কারণ তোমরা এই যে অসহায় মানুষের পাশে থাকো না, তোমরা থাকো ধনীর ধনভাণ্ডার পাহারা দিতে। তোমরা মানে তোমাদের মতো সরকারি খাঁটি উর্দিধারী পুলিশ অফিসারের দল মাসের শেষে মোটা টাকা মাইনে নিয়ে অন্যায়ের সঙ্গে আপোষ করো। মোটা টাকার বিনিময়ে তোমরা অসহায় মানুষের পাশে থাকো না, তোমরা আসল অপরাধীর খুন দোষ সব কিছু লোপাট করে তোমরা অসহায় নিরীহ দুর্বল মানুষদের ভরো জেলে। এর শাস্তি তোমাদের একদিন পেতেই হবে, পেতেই হবে। তবে রে পাগলা, এই হাবিলদার, পাগল গেল মাতাল কিন্তু এখন আছে। উগ্রকে বাংলা তোর গলায় ঢেলে তোর সারা পুলিশ গিরি ছুটিয়ে দেব। স্যার স্যার, একটা পেতি মাতাল আমাকে খুব চমকাচ্ছে। কে কে চমকাচ্ছে? কাকে চমকাচ্ছে? আগে আমাকে স্যার। ওই মাতালটা এই হাবিলদার বেতাল সামন্তকে যার নয় তাই বলে অপমান করেছে। আগে হ্যাঁ স্যার। উনি আমাকেও অপমান করেছে স্যার। তাই নাকি? সাহস তো তোর কম নয় দেখছি। একটা সম্ভ্রান্ত বাড়িতে খেতে এসে সেই বাড়ির মহিলাকে ভিখারি অপমান করেছিস। তুই জানিস আমি ইচ্ছা করলে তোকে আমি কি করতে পারি? জানে স্যার, ওই অশোক স্তম্ভী খাঁটি পোশাকটা যতক্ষণ আপনার শরীরে থাকবে ততক্ষণ আপনারা ওই দুর্বল মানুষের প্রতি যত রকম অত্যাচার আছে ঠিক ততটাই করতে পারে। কিন্তু আমি একটা কথা জানতে চাই স্যার। বলো। বলবো স্যার? বলতে তো বলছি। আপনি রাগ করবেন না তো স্যার? বলছি স্যার, ওই বড় লোকদের বিয়ে বাড়িতে পাহাড় দিতে যাওয়ার জন্য কত টাকা কন্ট্রাক্ট হয়েছে? দেখছেন স্যার কেমন অসম্মানজনক কথাবার্তা। আমি তো শুধু জানতে চেয়েছি স্যার, এতে অসম্মানজনক কথা আসছে কেন? আসছে এই জন্যই যে তোদের মানে সাধারণ আমজনতার একটাই ধারণা যে পুলিশ টাকা নিয়ে সব কিছু করতে পারে, কিন্তু না, ভুলে গেলেও চলবে না। পুলিশ হচ্ছে আইনের রক্ষক। অ্যাবসলিউটলি রাইট। তবে একটা কথা মনে রাখবে, রক্ষক না ভক্ষক এই নেপাল মাতাল এলে আপনাদের বুঝিয়ে দেবে। যাক, আপনাদের সঙ্গে অযথা বকে লাভ নেই। এই মাতার উপরে অনেক দায়িত্ব। জামিলের বিয়ের মাসটা দেওয়ার কথা আছে, আর ওইদিকে নজরুল মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, হয়তো রক্ত দিতে হতে পারে। ওকে স্যার, বাই, টাটা। চল। আগে স্যার, ওই নেপাল মাতালটাকে আমার খুব একটা সন্দেহ মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে স্যার, মাঝে মধ্যে আবার ইংরেজি ছাড়ছে। তাই বলছি মালটাকে একটু চোখে চোখে রাখতে হবে, আর বেশি বাড়াবাড়ি করলে 420 দিয়ে একবারে লকআপে ভরে দেবো। তারপরে দেখবো ওর কোন বাপ ওকে বাঁচায়।
আমাকে তো চেনে না। ও দিল মেজাজটাকে গরম মাটি করে। আরে 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 স্যার, আপনি তো চিন্তা করছেন কেন? আপনার মেজাজ ঠিক করার জন্য তো আমি আছি। তা যা বলেছ মাইরি, সেই দিনে তোমার নরম হাতের গরম চাটা আমি খুব আনন্দের সঙ্গে খেয়েছিলাম, তবে আজও আমি ভুলতে পারিনি। আরে ভুলতে তো আমিও পারিনি। সেদিনে আপনার ওই হরিণ চোখের চাউনিতে আমার মনটা একবারে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। যাকে ওসব কথা, এই আনন্দের দিনে আপনাদের ওই মোজেজা মনটাকে চাঙ্গা করতে আজ আমি গাইবো হে মেরা দিল প্যার কা দিওয়ানা, दीवाना दीवाना प्यार का परवाना, आता है मुझको प्यार में चल जाना, मुश्किल है प्यार तेरा बच के जाना, ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। चाहे जिसे उस पाए प्यार हो यार की जो नाम कहे मिट जाए, चाहे जिसे उस पाए प्यार हो यार की जो नाम कहे मिट जाए, जान लो नजराना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। গান গাইতে হবে। আমার হাবাগোবো স্বামী আমার কাছ থেকে কথা আদায় করে নিয়েছে, বলেছে ফুলসজ্জার রাতে তাকে নাকি গান করে ঘুম পাড়িয়ে দিতে হবে। তাই আমি আমার কুচোখী কর্তব্যে ঠুলি পড়ি জীবন পথে এগিয়ে দিতে হবে। কত মেয়ে তো সুস্থ স্বামীকে নিয়ে ঘর করে, আমি না হয় একজন হাবাগোবা মানুষকে নিয়ে ঘর করব। হ্যাঁ ঠাকুর, ঠাকুর তুমি শুধু আমাকে সব কিছু সহ্য করার শক্তি দিও ঠাকুর, সব কিছু সহ্য করার শক্তি দিও। ও বউ, তুমি আমার লাগি গলে চলে তো হ্যাঁ, কি সুন্দর রজনীগন্ধা ফুলের গন্ধ। দানব, এই রজনীগন্ধা ফুলের গন্ধটা না আমার খুব ভালো লাগে। আচ্ছা বউ, আমার এই গদটা তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে মশাই, খুব পছন্দ হয়েছে। একবার তুমি আমার সামনে এসে একবার ভালো করে দাঁড়াও তো দেখি। আমি জানি বইয়ের কথা শুনতে হয়। আমি যদি বইয়ের কথা না শুনি না, তাহলে বউ আমাকে একটুকুও ভালোবাসবে না। তাই দেখো, এই দেখো তোমার কথা মতো আমি তোমার সামনে তোদা হয়ে দাঁড়িয়েছি। তুমি আমাকে আশীর্বাদ করবে না? বলবো তো অনেক অনেক আশীর্বাদ করবো। তা লাগে আমার সামনে একবার তোদা হয়ে দাঁড়াও তো দেখি। কেন বলো তো? দাঁড়াও না বলছি। এ কি করছো? এ তুমি কি করছো গো? কেন? তুমি আমাকে প্রণাম করলে আমি তোমাকে প্রণাম করবো না? না ছি 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 ছি, এমন কথা বলতে নেই। তুমি আমার গুরুজন, তাই তোমাকে আমি প্রণাম করছি, আর তুমি আমাকে আশীর্বাদ করবে। আশীর্বাদ আবার কি জিনিস, কেমন দেখতে আমি তো কিছুই জানি না। তুমি আমাকে ঠিকিয়ে দাও, আমি তোমাকে ঠিক করে দেবো। হায় ঈশ্বর, এ কি আমি কি করে বোঝাইছি? আরে বোঝাতে হবে না, ওইটার কত দাম
আমাকে বলে দাও, আমি ওই আতির বাদটা বাজার থেকে কিনে এনে দেবো। তারপরে তোমার ওই আশীর্বাদের ব্যাগটা না আমি তোমার হাতে দলিয়ে দেবো। ও বউ, আমাদের ঘুম ঘুম পাচ্ছে। আমাকে যে তুমি গান গিয়ে ঘুম পালাবে বলে তো ভুলে গেছো বুঝি। না ভুলিনি, এই তো আমি খাটের উপরে বসছি, তুমি আমার কোলে মাথা রেখে শো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তবু নিতুই তবু সেই কোন ছোটবেলায় মায়ের কোলে মাথা লেকে তুই এতি মনেও পালে না। আজ আজ অনেকদিন পর আর একটা মায়ের মতো মেয়ের কোলে মাথা লেকে তবু আজকে আমার কি আনন্দ হচ্ছে না, একবারে খুব আনন্দ হচ্ছে। বউ, ও বউ, হ্যাঁ শো। তাহলে তাহলে তুই হ্যাঁ তুমি আমার কোলে মাথা রেখে শো। তাহলে লাগতি লাগতি। বউ, কি হলো? কি হয়েছে? তোমার বউটা না কি নলো যেন তুলল বালি। হ্যাঁ বউ, আজ থেকে এই নরম কোলে তুমি প্রত্যেকদিন ঘুমাবে। এসো, আমি তোমার বউ, তুমি আমার কোলে মাথা রেখে শো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। গান তো না মানে গান গান। হ্যাঁ। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাথী হয়ে। ও এই রাতের সাথী হয়ে। ওগো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাথী হয়ে। ও এই রাতের সাথী হয়ে।
কি দাদা ভাই আপনি? দরজাটা লক করুনি কেন? আসলে আপনার ভাই আব্দুল মেটাতে গিয়ে লক করতে ভুলে গেছো? হ্যাঁ, ঠিক বড়দা। আছে, এটা হতেই পারে। তাপস কি ঘুমিয়ে গেছে? হ্যাঁ বড়দা ঘুমিয়ে পড়েছে। তাহলে তোমার কোল থেকে ওর মাথাটা নামিয়ে আমার কাছে এসো, কিছু কথা আছে। না 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 না, ভয়ের কিছু নেই। এসো, কাছে এসো। না বড়দা না, এই আজকে আমার ফুলসজ্জা রাত। আজকে যদি কেউ দেখে পেলে অন্য কিছু ভাবতে পারে। আমি আপনার সঙ্গে কালকে কথা বলি। সে কথা বললে কি হয় টগরি? আজ তোমাদের সোহাগ রাত, খাটটাও বেশ ভালো করে ফুল দিয়ে সাজাইছি। শুধু কি তোমার চোখের জল ফেলার জন্য? না, জানি ওই পাগলটা তোমার জীবনে শখ সাধ কিছুই দিতে পারবে না। তাই বলে আমি থাকতে তোমার মতন এত সুন্দর রূপসীকে তো উপসী থাকতে দিতে পারি না। মানে মানেটা জলের মতন পরিষ্কার। আমি কিংসুক লাহিড়ী, সারা গায়ে পেট্রোল মেখে আগুন নিয়ে খেলা করি। কি বলতে চান আপনি? ইয়েস, শোনো টগরি, তুমি ওর বিবাহিতা বউ। সৌরভে স্বামীর দায়িত্বটা পালন করব আমি। কি আপনি কি বলছেন? আপনি না আমার গুরুজন? সেটা ওপরে যেমন থাকা তেমন থাকবে, কিন্তু প্রতিটা রাতে পাগলটা ঘুমিয়ে গেলে আমরা দুজনে হব স্বামী স্ত্রী। না বললে শুনছে যাকে। আজকের এই শুভ ঘন্টার জন্য আমাকে অনেক প্যারেন্ট ছুটতে হয়েছে, খরচ করতে হয়েছে লক্ষ লক্ষ টাকা। Yes! আমি কিংসুক লাইনে। শোনো টগরি, তুমি যদি আমার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করো, আমাকে খুশি করতে পারো, তাহলে তোমার কোনো কিছু অভাব আমি রাখবো না। কি করতে হবে? প্রথমত, প্রতিটা রাতে পাগলটা ঘুমিয়ে গেলে আমার ঘরে চলে যাবে। দ্বিতীয়ত, আমার কথা মতন তাপসকে দিয়ে কতগুলো উইলে সই করিয়ে দিতে হবে। আমি স্ত্রী হয়ে আমার স্বামীর এত বড় সর্বনাশ কিছুতেই করতে পারবো না। পারবে পারবে পারবে, পারতে তোমাকে হবে। ভুলে যেও না, তুমি এখন একটা সিংহের খাঁচায় বন্দি। এটা নিশ্চয় ভালো করে জানো, সিংহে কাঁচা মাংস খেতে বেশি পছন্দ করে। আপনি দয়া করে আপনি আমাকে মুক্তি দিন। মুক্তি, বন্দি, সুখ, দুঃখ সবই তো তোমার হাতে। কারণ আমার মনোরঞ্জন করতে পারলে তুমি তর 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 করে সুখের পার বিচরণ করবে। আর চালাকি করে আমাদের যদি গোপন কথা কোনোভাবে পাঁচকান করার চেষ্টা করো, তাহলে তুমি আমার হাতেই মরবে। তুই আবার উঠে বললি কেন রে ভাই? আজ তোদের সোহাগ রাত, তুই ঘুমিয়ে পড়েছিস বলে আমি টগরিকে আশীর্বাদ করতে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হলো, তো হ্যাঁ তোমরা শুয়ে পড়ো। আজকের কথাটা যেন তৃতীয় ব্যক্তি জানতে না পারে। হ্যাঁ, এমন শুভ দিনে চোখে জল ফেলতে নেই। এই হাতারাম, বইয়ের হাতের তো ধরে নে, শোয়াতে পারছিস না? শুয়ে পড় শুয়ে পড়, আমি আছি, কোনো চিন্তা করিস নি। কথাগুলো যেন মাথায় থাকে। বউ, ও বউ, তুমি অমন ভাবে কাঁদতো কেন? অমন করলে কাঁদবে কখন জানো? আমি তখন মলে যাব না, তখন। ও বউ, তুমি আর কেঁদো না, কেঁদো না বউ, তুমি আর কেঁদো না। তুমি কাঁদলে না আমারও যে খুব কান্না পাচ্ছে, কিন্তু কিন্তু আমি কাঁদবো না। আমি কাঁদলে তোমাকে বলাবে কে? বর তো বউ কি ভালোবাসে, আদল কলে জানি, আমি সব জানি। আর ভয় পেও না বউ, আমি আছি, তোমার কোনো চিন্তা নেই। এবারে এতো তুমি মানুষ গো মানুষ, আর পাঁচটা মানুষের মতো আমিও একটা মানুষ। এবারে এবারে তুমি আমার কোলে মাথা লেকে তো আমি তোমাকে গান গেয়ে ঘুম পালিয়ে দিই।
আজকে রাতে শোষাপত করি দুজনে দুজনার হাতি ধরি আজকে রাতে শোষাপত করি দুজনে দুজনার একই সাথে দুজনেই চলবো একই সুরে দুজনেই গাইব তুমি যে আমি যে তুমি যে আমি যে তোমার দুঃখ যদি জীবনে কখনো আসে রইব দুজনে সেদিন পাশে পাশে দুঃখ যদি জীবনে কখনো আসে রইব দুজনে সেদিন পাশে পাশে দুঃখকে জয় করা একই সুরে দুজনেই গাইব তুমি যে আমার আমি যে তোমার তুমি যে আমার গো আমি যে তোমার আজকে রাতে শোষাবোধ করি দুজনে দুজনার হাতি ধরি আজকে রাতে শোষাবোধ করি দুজনে দুজনার দেখতে দেখতে আটটা দিন কেটে গেল। তাই তো ভোর থেকে আমি মাঠে গিয়েছিলাম মাছের কিছুটা কাজ আগিয়ে রাখতে। এবার ভালো করে চানটা করে মুখে কিছু দিয়ে টগরিকে জোরে আনতে যেতে হবে। সবকিছু জেনেও এত দেরি করে এলে কেন? নাও নাও তাড়াতাড়ি জলটা খেয়ে স্নানটা সেরে এসো তো। দাও দাও দাও। পিপাসাও লেগেছিল। জীবনটা একটু শান্তি হলো পরমা। এই হ্যাঁ গো পরমা, নতুন জামাই আসবে, দোকান বাজার সব রেডি আছে তো? ও নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, সব জোগাড় জানতে আমি করে রেখেছি। যা যাও। তাছাড়া মেয়েটা কতদিন ঘর ছাড়া, 8টা দিন, যেন 8টা বছরের সমান। আচ্ছা, তোমার জন্য রান্না হয়ে গেছে, স্নানটা সেরে চান করে তারপরে খাওয়া দাওয়া করে তুমি বেরিয়ে পড়ো, বুঝেছো? ঠিক আছে, তুমি রেডি করো, আমি বেলতলা পুকুরে চানটা করি, এখনই আসছি। আচ্ছা আচ্ছা। তার আগে আমাকে 100 টাকা দিয়ে যাও বর্দা। 500 টাকা? কেন 500 টাকা কি করবি? দেখো বর্দা, এখন আমি যথেষ্ট বড় হয়েছি, সবসময় জমা খরচের হিসাব দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। জমা খরচের হিসাব তো আমি তোর কাছ থেকে চাইনি রে ভাই। আমি শুধু জানতে চেয়েছি 500 টাকা কি করবি। তাছাড়া টগরিকে জোরে আনতে যেতে হবে, নতুন জামাই পেলে কিছু তো খরচা আছে, তাই বলছিলাম। তাই তো তোমাকে আমি বলেছিলাম বর্দা, বিয়েতে এইভাবে বেহিসাবি খরচা করো না, তা আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। সবই তো আমি বুঝি রে ভাই, সবই তো আমি জানি, কিন্তু টগরির বিয়েটা যদি তার সকালাত মেটাতে না পারতাম, মেয়েটা তো মনে মনে কষ্ট পেতই। তার সঙ্গে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমার দিকে আঙুল থেকে বলতো, বাপ মা মরা মেয়ে বলে সৎ দাদা যেমন তেমন করে বিয়েটা দিয়ে দিল। কি হলো? চাক জমক করে গাদা গাদা লোক খাইয়ে কি লাভ হলো? দিবাকর, এই তো একটা আধ পাগলা হাতা ফোঁদা ছেলের গলায় মালা দিল। দিবাকর, এটা তো আমিও মন থেকে মেনে নিতে পারিনি রে ভাই, কিন্তু এটা তো ওই হতচ্ছাড়ি মেয়েটার ভাগ্যের লিখন, আর ওই নিষ্ঠুর ভগবানের ভাগ্যের লিখন। তোমার তার চিন্তা করতে হবে না, আর দেরি করো না, যাও তাড়াতাড়ি স্নানটা সেরে এসো। ঠাকুরপুর ব্যাপারটা আমি দেখছি, বুঝেছো? তুমি আর কতই দেখবে পরমা, কি সম্বলই বা তোমার আছে। আচ্ছা দিবাকর, তুই একটু অপেক্ষা কর, আমি চানটা করে এসেই তো। কিন্তু দাদা, এই ট্রেনটা ফেল হলে আমার ইন্টারভিউ সেন্টারে যেতে যেতে দেরি হয়ে যাবে। ও
তার মানে তোর আজ পরীক্ষা? আসলে ভোর থেকে আমি মাঠে গিয়েছিলাম তো ভাই, তাই আমি বুঝতে পারিনি। ঠিক আছে পরমা, এইসবের গুরুত্ব তো সব থেকে বেশি। যেমনই তোকে আমি কত কষ্ট করে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ করেছি, নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করবি বলে। এই পরমা, তুমি এক কাজ করো, আমার জামার পকেটে 500 টাকার একটা নোট আছে, ওটা তুমি ওকে দিয়ে দাও। আমি ততক্ষণ স্নানটা সেরে চলে আসছি। আচ্ছা আচ্ছা, এসো তবে, যাচ্ছে না? যাও। কি হলো ভাই, মুখটা গোমরা করে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, পরীক্ষা দিতে যাচ্ছ, হাসতে হাসতে যেতে হবে, তবেই তো পরে আমাদের হাসির খবরটা দিতে পারবে। যে দাদা এতটুকু নিজের কথা না ভেবে, নিজের শরীরের কথা না ভেবে শুধুমাত্র আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছে, সেই দাদার একজন শিক্ষিত ভাই হয়ে দাদাকে আমি কষ্ট দিয়ে ফেললাম। ছি! সংসারে বড়দের কোনো মান সম্মান বোধ থাকতে নেই ভাই। শোনো, তোমার দাদার কাছে এই 500 টাকাই সম্বল, তাই আমি বলছিলাম আমার এই না বৌদি না, আর তুমি আমাকে কষ্ট দিও না, আমার কাছে যা টাকা আছে ওতেই হয়ে যাবে। ওরে দেবু, তোর মুখটা দেখলে, তোমার মুখটা দেখলে আমি তোমার মনের কথা বুঝতে পারি বৌদি, তাই বলছি তোমার যা কিছু ছিল সবই তো তুমি হাসতে হাসতে টগরির বিয়েতে দিয়েছো, বাকি আছে শুধু তোমার এই সোনার নোয়া আর কানের দুল। ওরে পাগল, মায়ের গয়না যদি তার ছেলে মেয়েদের কাজে না লাগে তাহলে সে গয়না থেকে কি লাভ? তাছাড়া আমি যদি তোর বৌদি না হয়ে মা হতাম। না বৌদি, লক্ষ্মীর হাত শূন্য মানায় না, তাই তোমার হাতের বালা আমার লাগবে না বৌদি, আমাকে শুধু তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন সফল হতে পারি, আশীর্বাদ করি সফল হতে পারি, তোমার মনের সমস্ত স্বপ্ন যেন সফল হয়, আমি আশীর্বাদ করি। আসি বৌদি, আমি আসি। এসো ভাই, সাবধানে যেও কিন্তু। ঠাকুর, ওগো ঠাকুর, অনেক কষ্টের মধ্যেও যে এত আনন্দ লুকিয়েছিল তা তো আমার জানা ছিল না। আমিও তো জানতাম না পরমা, আজ দিবাকর পরীক্ষা দিতে যাবে। তা 500 টাকাটা ওকে দিয়েছো তো? না গো, ও টাকা নিল কেন না। দিলে না কেন? ও বললো যে আমার কাছে যা টাকা আছে তাতে হয়ে যাবে। ও এই দাদার খরচের কথাটা তাহলে বুঝেছে বলো? হ্যাঁ, ভাবে না কেন, ভাবে না বলো, কার ভাই দেখতে হবে তো। তাহলে দেরি করা ঠিক নয় পরমা, তুমি আমাকে কিছু খেতে দাও, আমাকে অনেকখানা পথ যেতে হবে, টগরির বাড়ি যেতে হবে তো, তাই তুমি তাড়াতাড়ি করে বেরো, আমি এক্ষুনি যাবো। আর টগরি, টগরি, আমি আবির। আবির, আমার বোনের জীবনটা হতাশার কবলে পুড়িয়ে ছাই করে দেই, আমার বাড়িতে মজা দেখতে এসেছো খুনি আসামি? কি বলছেন শুভঙ্কর দা? আমি খুনিকে খুনি বলে সম্মান জানাবে, প্রভাকর, ভগবান বলে সম্মান জানাতে হবে নাকি? প্রভাকর, ছি! বন্ধুত্বের সুযোগে আমার বোনের জীবনে চরম নৈরাশ্য এনে দিয়েছিস তুই। তোর মতো একটা খুনির জন্য আবার একজন মানসিক ভারসাম্যহীন ছেলেকে স্বামীত্বে বরণ করে নিতে হয়েছে আমাদের আদরের বোন টগরিকে। আমার টগরি, অবতার বলছি, ওই পা মুখে তুই টগরির নামটা একবার উচ্চারণ করলে তোর মুখে ঘুষি মেরে। না, এ তুমি কি করছো? ও আমাদের বাড়িতে এসেছে, তাছাড়া বাড়িতে বয়ে আসা অতিথিকে তুমি মারতে দিন বৌদি, মারতে দিন। তাছাড়া আমার মতো একজন খুনি আসামির এটাই তো উপযুক্ত পাওনা। মারুন, মারুন বৌদি, মারুন। আপনি আমার গাল দুটো ফটাফট করে চোর মেরে বুঝিয়ে দিন আমি একজন খুনি। খুনিদের কোনো মানবিকতা থাকতে নেই, কোনো মনুষ্যত্ব থাকতে নেই, কোনো ভালোবাসা থাকতে নেই। নেই নেই নেই। তাই বড়টা বৌদি এটাকে সহজভাবে মেনে নিল, আমি কিন্তু মেনে নিতে পারবো না। তাই বলছি, আর দ্বিতীয় দিন যদি আমাদের বাড়ির এই ত্রিসীমানায় দেখি, সেদিন তুই ওর মুন্ডুটাকে তো হাতে ধরিয়ে দিবি, তাই না রে প্রভাকর? করতে পারে, তাই বলছি বিক্রম। তোর বক্তব্য আমার বোঝা হয়ে গেছে। আসলে তুই আবিরের সাথে নামিয়ে এতদিন বন্ধুর মতো মিশেছিস, আসলে তোর কোনো নিজস্ব বোধগম্যতা আছে বলে আমার মনে হয় না। বিক্রম, সবের আগে আপনাদের সকলের কাছে আমার একটাই প্রশ্ন, পুলিশ কাউকে অভিযুক্ত করলেই সে কিন্তু সেই কেসের আসামি হয় না, তার জন্য উপযুক্ত বিচার প্রক্রিয়া আছে। যতক্ষণ না পর্যন্ত বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত
সে কিন্তু সেই কেসের আসামি নয়, শুধুমাত্র অভিযুক্ত। আপনারা আপনারা কি কেউ জানেন আবির কাকে খুন করেছে এবং কে ওকে খুনি সাজিয়েছে? আপনারা কেউ জানেন না, কিন্তু আমি জানি। শুধু জানি নয়, আমি এর শেষ দেখে তবেই ছাড়বো। Yes! না আমি বিক্রম, আমি মুখে যা বলি কাজেও তাই করি। না না রে বিক্রম, না আবির, আমার জন্য তুই বেশি সাহস দেখাতে যাস না, তাহলে কোনোদিন হয়তো তুইও কোনো আসামি হয়ে যাবি। ওরে বিক্রম, আবির, এই দুর্বলকে ঘায়েল করে হয়তো একটা ভালোবাসাকে হত্যা করেছে, কিন্তু তুই তুই যদি আমার মতো জেলবন্দি হয়ে যাস তাহলে যে অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে রে ভাই। তাই তাই এই অন্ধ সমাজের বুকে আমি একাই খুনি হয়ে থাকতে চাই সকলের ঘৃণ্য নরকের কীট হয়ে। না 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 না, তা হতে পারে না। এর আসল রহস্য উদ্ঘাটন করে এই এই সমাজের অন্ধ মানুষের আমি চোখ খুলে দিতে চাই। আর আর আচ্ছা শুভঙ্কর দা, প্রভাকর, বৌদি, আপনারা আপনারা কি কেউ জানেন আবির কাকে খুন করেছে? কি হলো? আপনারা সকলে নীরব কেন? আমার প্রশ্নের উত্তর দিন। আমি জানি আপনারা কেউ আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন না। ওরা উত্তর দিতে না পারলেও আমি এর উত্তর দিতে পারবো। আমি খুন করেছি আবির, আমার আমার অভিন্ন হৃদয় বন্ধু তাপসের বাবাকে, আবির। কিন্তু সেই নিরীহ মানুষটাকে আমি যে কেন খুন করেছি আমি তো জানি না। আবির, পুলিশের চোখে আমি একজন খুনি, আমি একজন অপরাধী, কারণ কারণ আমার হাতে ছিল এক রক্তমাখা ছুরি। আর তাপস 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 মানে টগরির বর্তমান স্বামী। সেই সঙ্গে এটাও জেনে রাখুন, তাপস কিন্তু মানসিক ভারসাম্যহীন ছিল না। ওর বাবার মৃত্যুই এর আসল কারণ। আমার ভালোবাসা তাহলে এখন তাপসের ভালোবাসা হয়েছে। যাক, তবু ভালো যে সে অপাত্রে যায়নি। বিক্রম ভাই আমার, আর তো আমার সময় নেই রে ভাই। আমার প্যারেলের টাইম মাত্র 4 ঘন্টা। সঠিক সময়ে হাজির হতে না পারলে ওয়ারেন্ট বেরোবে, তাই না? হয়তো পুলিশ তোমাকে হন্য হয়ে খুঁজে বেড়াবে, তাই তো আবি? আবি, আসল অপরাধী যারা না, তারা এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। যারা যারা অপরাধ করেনি তাদের তো ভয় হয় রে, ভয়। ওরে ভাস, তাই তো বলি, মানুষ যে আজ নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে পরাজ ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজ নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে পরাজ ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজ নেই কো মানুষ।
না, আমি কিংসুক লাহিড়ী, সারা গায়ে পেট্রোল মেখে আগুন নিয়ে খেলা করি। প্রথম রাতেই আমার আসল চরিত্রটা টগরির কাছে প্রকাশ করতে গিয়ে জীবন অঙ্কটা একটু ভুল করে ফেললাম। থাক, জীবনে চলতে গেলে একটু একটু ভুল হতেই পারে। পারে কি বলছো দাদা? মাত্র 7 দিন 7 রাতে হাওয়া গোবাটাকে একবার অনেকটা স্বাভাবিক করে তুলেছে। হ্যাঁ গো দাদা, আমি নিজের কানে শুনেছি কত কি শেখাচ্ছে, কত কি বোঝাচ্ছে। পাগল স্বামীর প্রতি সোহাগ একবারে উঠলে উঠছে। What? হ্যাঁ গো দাদা, তুমি দায়িত্ব দেওয়ার পর থেকে প্রতিটি রাতে 1 ঘন্টা করে আমি জানলার পাশে কান পেতে শুনি। বাবা, কত কি শেখাচ্ছে, কত কি বোঝাচ্ছে, তুমি ভাবতেও পারবে না দাদা। যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক কি, স্বামী স্ত্রী একসাথে কিভাবে থাকা উচিত, রোমান্টিক গান আরো কত কি। তাই নাকি? তাহলে তো চালের গুড়ির একটু অন্যভাবে সাজাতে হয় মাই ডিয়ার সিস্টার। তার মানে ওকে একটু অন্যভাবে ট্রিটমেন্ট করতে হবে বিউটি। শোন বিউটি, হ্যাঁ বলো দাদা। মেয়েলি যত রকম অত্যাচার আছে তুই ওর প্রতি চালাতে থাক। মানে বাড়ির বেশিরভাগ শাশুড়ি ননদরা নতুন বইয়ের প্রতি আচরণ করে, ঠিক তেমনি। হ্যাঁ, তাহলেই দেখবি সারাদিনে অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভুলে যাবে স্বামীর সেবা, ভুলে যাবে গান, তৈরি হবে ওর মনে এক নতুন যন্ত্রণা, থাকবে মানসিক যন্ত্রণা। আর সেই সুযোগে গুছিয়ে নিতে হবে আমাদের বাকি কাজ। আমার আসল কাজ মানে ওর বাবাকে দিয়ে কতগুলো উইলে সই করে নেওয়া। তারপর কোনো একদিন সুযোগ বুঝে দুটোকে লাশ বানিয়ে বস্তাবন্দি করে গায়েব করে দেব। Yes, yes. এত বড় প্রপার্টির 50% পার্টনার পেতে গেলে তোকে তো কবজা করে রাখতেই হবে দারোগা নারায়ণমূর্তিকে। ওই দারোগাকে নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না দাদা। ওই বালটাকে শালা আমি একদিন থেকেই চিনে ফেলেছি। ওই ঘুষকে যেমনি ভুড়ি মোটা করার স্বভাব আছে, তেমনি ছুকছুকানি ভাবটাও ভালোই আছে। ভালো নেই স্যার, ভালো নেই, মোটেই ভালো নেই। ভালো নেই কেন স্যার? আপনাদের তো আমি কোনো কিছু অসম্পূর্ণ রাখি না। সেটা তো আমি ভালো করেই জানি স্যার। আপনাদের মতো দেবতুল্য মানুষরা না থাকলে এই সামান্য টাকায় কি সংসার চলতো? ভাবতে হবে না স্যার, ভাবতে হবে না। আরে আরে আরে, আপনি এত চিন্তা করছেন কেন? আপনাকে এত কিছু একদম ভাবতে হবে না। দাদা যতদিন আছে আপনার কোনো চিন্তা নেই। তাছাড়া অযথা চিন্তা ভাবনা করে সুগার প্রেশারে করে হাই হয়ে যায়। না না ম্যাডাম, ওটা আমাকে সহজে অ্যাটাক করতে পারবে না, কারণ খাওয়া দাওয়ার দিকে আমি খুব কন্ট্রোলে থাকি। তাই আমি যেটা বেশি খাই তাতে সুগার আসার কোনো চান্সই নেই, কারণ তাতে কোনো ফ্যাট বা কার্বোহাইড্রেট কিছুই নেই। বলছি শুনুন না স্যার, এদিকে শুনুন। বলছি সেটা কোন খাবার বলুন না স্যার প্লিজ। ঘুষ, এই ঘুষ খাওয়াটা আমি কোনো মতেই কন্ট্রোল করতে পারছি না। আপনি একজন ভারপ্রাপ্ত অফিসার হয়ে এমন বোকার মতন কথা বলছো কেন স্যার? পুলিশের চাকরি করবেন অথচ ঘুষ খাবে না, এটা কিন্তু ঠিক নয়। তাহলে এই খাঁকি পোশাকটাকে অমর্যাদা করা হবে না স্যার? আমাদের মতন মানুষের অনেক ক্ষতি হয়ে যাবে। ব্যবসা বাণিজ্য চালাবো কিভাবে? চলবে। আমি যতদিন এই থানায় আছি আপনার কোনো চিন্তা নেই। তবে সেদিন আপনার বোনের ওই হাতে গরম চাটা খুব আনন্দের সঙ্গে খেয়েছিলাম। ওরে বাবা রে, সত্যি বলছি স্যার, সেদিন আমার চাটা দারুণ হয়েছিল। আমি আজও আপনাকে চা খাবো স্যার। আসুন আমার সঙ্গে ভেতরে আসুন। শোন বেটি, তুই ততক্ষণ স্যারের জন্য ভালো করে চা রেডি কর। তবে সেদিনের মতো চিনি ছাড়া। আরে চিনি ছাড়াই করবো। আসুন আমার সঙ্গে ভেতরে আসুন। আমি ততক্ষণ কতগুলো জরুরি কথা সেরে নিই। অবশ্যই যাব। যাই বলুন লাহিড়ী বাবু, আপনার ওই মিষ্টি দুষ্টু বোনটা
দৃষ্টিটা খুব ভালো। ও ভালো করে চোখের দিকে তাকালে অনেক কিছু দেখতে পাবে। ও কিন্তু আমার বোন, কিন্তু পিস্তুত। কিন্তু নিজের মায়ের পেটের নয়। হলেই বা কি এসে যায়? আমার কাজ বুঝবার জন্যও আপনি ওর সাথে যেমন খুশি এনজয় করুন, ও এতটুকু কিন্তু তো বোধ করবে না। কারণ ও ভালোভাবে জানে যে আমি কিংসুক লাইরি সারা গায়ে পেট্রোল মেখে আগুন নিয়ে খেলা করি। এই খেলার বেশি দিন চলবে না স্যার। কেন? মেজ বাবু আপনার বাড়িতে বসে আরাম করে চা খাবেন, আর আমি 16 কিলো বন্দুকটা কাঁধে নিয়ে গাড়িতে হেলান দিয়ে হা খাবো, এটা তো হতে পারে না স্যার। তাছাড়া ওসি ম্যাডাম যে আরম্ভ করেছেন, গেলেও যেতে পারে, তাই তো? ম্যাডাম ম্যাডাম আপনি তার আগে আমার প্রশ্নের উত্তর দিন। অন ডিউটিতে কেন আপনি এখানে এসে আড্ডা মারছেন? আর আপনাদের সঙ্গে কারো যদি বন্ধুত্ব আত্মীয়তা থেকেই থাকে, তাহলে ডিউটি সেরে ইউনিফর্ম চেঞ্জ করে তারপরে আড্ডা মারবেন, এ কথা কি আপনারা জানেন না? না মানে ম্যাডাম, সরকারি পেট্রোল পুড়িয়ে আত্মীয়তা বন্ধুত্ব করা যায় না। ওই পেট্রোলটা পুরাতে হয় পাশাপাশি কাজ হিসাবে। এটা কি আপনি ভুলে গেছেন? আপনি ভুল করছেন ম্যাডাম। আমি গতকাল রাতে একটা কেসের ব্যাপারে ইনভেস্টিগেশনে গিয়েছিলাম। তারপর পথের মাঝে দেখা হয়ে গেল লাহিড়ী বাবুর সঙ্গে। উনি একটু অনুরোধ করলেন চা খেয়ে যাওয়ার জন্য, তাই শাট আপ! বেতাল সামন্ত কথার তাল বাহানা দিয়ে একদম এখান থেকে কাটার চেষ্টা করবেন না। আপনার সঙ্গে আপনি হলে হাবিলদারের মতন থাকবেন। আপনি কথার মাঝখানে ঢুকতে আসবেন না। আর হ্যাঁ শুনুন, আপনার যদি বন্ধুত্ব দায়িত্বটা হয়ে যেয়ে থাকে, তাহলে এক্ষুনি থানায় যান। আপনাকে কালকে যে কাজের ইনভেস্টিগেশন দেওয়া হয়েছিল সেই কাজটা সেরে ফেলুন, আমি গিয়ে সেটা দেখে নেব। ওকে ম্যাডাম, কিন্তু চাটা তাহলে রাস্তায় অনেক দোকান পাবেন, সেখান থেকে খেয়ে নেবেন। টাকা না থাকলে আমি 100 টাকা দিচ্ছি। না 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 ম্যাডাম, আপনি দেবেন কেন? পুলিশের চাকরি করবেন অথচ নিজের পয়সায় চা খাবে, এটা কিন্তু বড্ড খারাপ লাগে। আমি দিচ্ছি, এই নিন স্যার, এতে 500 টাকা আছে, চা টিফিন করে নেবে। টাকাটা ফেরত দিন, টাকাটা ফেরত দিন। ফেরত যে দেব, আমার কাঁধেতে খিঁচ লেগেছে, হাতটা পকেটের মধ্যে যাচ্ছেই না। হ্যাঁ মিস্টার লাইরি, যে কথা বলছিলাম, এই টাকাটা কিন্তু আপনার সঙ্গে ধার হিসাবে নিলাম। এই কাঁধের খিঁচটা সেরে গেলে ফেরত নিতে যেন দ্বিধাবোধ করবেন না। আয় আয় বেতাল, চলুন স্যার। কি দেখছেন ম্যাডাম? আরে শুধু দেখছি নাই, আমি ভাবছি কি ভাবছেন ম্যাডাম? আপনার মতন- আমি অতি সাধারণ মানুষ, তাই যে আপনার মতন দয়ালুবান মানুষ এই পৃথিবীতে যদি আরো কিছু থাকতো, তাহলে এই ফুটপাতে পড়ে থাকা মানুষগুলো এরকম ভাবে অভুক্ত থাকতে পারতো না। ম্যাডাম, আপনি এত সহজেই যদি 500 টাকা চা খাওয়ার জন্য দিতে পারেন, তাহলে একটা চাল ভর্তি লরির পিছনে আপনি কত টাকা দিতে পারেন? চাল ভর্তি লরি? শুধু চাল ভর্তি নয়, পদাঘক্ষ লোক ভর্তি লরিও আছে। কি বলছেন ম্যাডাম? আমার লরি? খুব অবাক হচ্ছেন তাই না? দেখুন তো এই চালানটা আপনার কিনা? হ্যাঁ, না মানে এটা সম্পূর্ণ চক্রান্ত ম্যাডাম, এটা জাল চালান। এই চালানটা কখনোই প্রমাণ করতে পারবে না যে এই লরিগুলো আমার। কাল রাতে অন ডিউটিতে আমি 4টে লরি আটক করেছি। তাই এই লরিগুলো যদি আপনি ছাড়াতে চান, কাল দুপুর 2টোর মধ্যে ওই চালান পেপারটা নিয়ে থানায় আমার সঙ্গে দেখা করবেন। চলি চলি গুড গুড বাই বাই। নো নেভার! আমি কিংসুক লাইরি। ওই লেডি অফিসার এখনো জানি না
আমি সারা শরীরে পেট্রোল মেখে আগুন নিয়ে খেলা করি। নো নেমো! আমার এত টাকার মাল থানায় আটকে থাকবে আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? না 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 না। আমার মন বলছে এই গোপন খবরটা জানাতে মেজবাবু আর নেপাল সামন্ত সাত সকালে ছুটে এসেছিল আমার বাড়িতে, কিন্তু না, আমি হাজার হাজার টাকা মাসওয়ারা দিয়ে থানার অফিসারদের কিনে পকেটে রাখি। আর এই ম্যাডামও যদি আমার হাতে হাত মিলিয়ে চলে তো ভালো, তা নাহলে ওর ওই সুন্দর শরীরটা কোনোদিন এসে পড়বে আমার বেডরুমের খালি বেডে। আমি কিংসুক লাইরি, নিজে মরার আগে অন্যকে মারি।